দেবস্মিতা মহোদয়, হ্যাঁ স্যার। একটু কঠিন প্রশ্ন, তবে আগের দিন শেষে আলোচনা হয়েছিল যে আমরা বলেছিলাম যে ভাববাচ্য মানে যেখানে ভাব হবে প্রধান, ভাব হুম। মানে ক্রিয়া, যেখানে ক্রিয়ার প্রাধান্য থাকবে। এখন হ্যাঁ। আর বলেছিলাম ভাববাচ্য মানে যেখানে কর্ম হবে না। তো কর্ম হ্যাঁ। হবে না বলতে আমরা দুই ধরনের বুঝিয়েছিলাম। কি কি সেটা মনে আছে? যেখানে কর্ম থাকবে না, কর্ম থাকবে না বলতে দুই ধরনের বলেছিলাম। কি কি? ওই রাম হাসছে ওইটা দিয়ে কথা বলেছেন। মানে কর্ম থাকবে না বলতে দুই ধরনের বলেছিলাম, দুই ভাবে কর্ম না থাকাটা দুই ভাবে হতে পারে। সেটা কিভাবে, কি, কোন দুই ভাব? একটু কঠিন প্রশ্ন জানি, কিন্তু কেউ বলতে পারবে কি? স্যার প্রশ্নটা একবার যদি বলেন। প্রশ্নটা হলো যে আমি বললাম যে ভাববাচ্য মানে এখানে যে বাচ্চা কর্ম থাকবে না। তো কর্ম থাকবে না, কর্ম কিভাবে থাকবে না? কর্ম থাকবে না এটা দুই ভাবে হতে পারে। যে দুই ভাবে কর্ম না থাকাটা দুই ভাবে সম্ভব। সে দুই ভাবটা কিভাবে, আমি সেটা আগের দিন আলোচনা করেছিলাম যে দুই ভাবে কর্ম না থাকাটা সম্ভব। সেটা কি? আচ্ছা, সোমনাথ মহোদয় বলতে পারবেন বলছেন। ঠিক আছে, স্যার, সোমনাথ মহোদয় আমার চেষ্টা স্যার করুন। একটা মনে আছে। হ্যাঁ, বলুন। স্যার একটা হচ্ছে যদি অকর্ম ক্রিয়া হয়, যে কর্মে ক্রিয়া একদম যুক্তই হতে হতে পারে না, হ্যাঁ, যেরকম। গুড। একটা হচ্ছে যার ক্রিয়া সম্ভবই নয়, অসম্ভব। যেমন হাসছে, কাঁদছে, শুয়ে আছে। আমি ভাত খাচ্ছি, সেক্ষেত্রে তো ভাতটা কর্ম। কিন্তু আমি হাসছি, এর তো কর্ম সম্ভবই নয়। তাহলে কর্ম হবে না মানে অসম্ভব কর্ম এমনও হতে পারে। যেমন হাসছি, কাঁদছি, তারপরে শুয়ে আছি, এগুলো তো কর্ম সম্ভবই নয়। তাহলে এগুলো এমনও হতে পারে যার কর্ম সম্ভব নয়। আরেক প্রকার কি বলেছিলাম? আরেক প্রকার হচ্ছে যার কর্ম সম্ভব কিন্তু আমরা বাক্যে বলিনি, সেটাও এখন অকর্ম হিসেবে নেওয়া হবে। বলেছিলাম কিনা যার কর্ম সম্ভব কিন্তু আমরা বাক্যে বলিনি, বাক্যে কর্মটা বলিনি। যেমন আমি ভাত খাচ্ছি, এক্ষেত্রে ভাতটা হচ্ছে কর্ম, সেটা আমরা বাক্যে বলেছি। কিন্তু আমি যদি বলি আমি খাচ্ছি, কি খাচ্ছি সেটা তো আমি বলিনি। তাহলে সেক্ষেত্রেও আমরা এটাকে আপাতত অকর্মক হিসেবে ধরে নিতে পারি, যেখানে এর কর্ম হচ্ছে না। মনে পড়েছে সোমনাথ মহোদয়? হ্যাঁ স্যার, এটার অল্টারনেটিভ এটাই হওয়া উচিত, মানে এটাও, মানে যেখানে কর্ম সকর্ম ক্রিয়াতে যেখানে কর্মই নেই, আমি দেওয়াই নেই, তাহলে স্যার এটা হতে পারে। তাহলে কর্ম থাকবে না দুটো বিষয় হতে পারে। এক হচ্ছে কর্ম সম্ভব নয়, সেক্ষেত্রে কর্ম থাকবে না। আর এক প্রকার কি কর্ম সম্ভব কিন্তু আমি দিইনি, আমি বলিনি, কর্মটাকে আমি এখন বলতে চাই না, সেক্ষেত্রেও সেটা হচ্ছে সেখানে কর্ম নেই। তাই এই দুই ভাবে কর্ম না না থাকাটা দুই ভাবে হতে পারে। সেই জন্য এটার ভাববাচ্যের উদাহরণ আমরা দুই প্রকারই নিয়েছি। একটা হচ্ছে বালকেন শయ్যতে, এখানে শোয়া, তার কিন্তু কর্ম সম্ভব নয়, তাহলে এটা অকর্মক। কিন্তু রামেণ পঠ্যতে, পড়া ক্রিয়ার তো কর্ম সম্ভব, কিন্তু আমরা এখানে বলিনি। আপাতত আমরা এখানে বলতে চাইনি, কর্ম বোধক কোনো পদ এখানে ব্যবহার করিনি। বই পড়ছে বা বেদ পড়ছে, কিছু আমরা বলিনি। তাহলে সেক্ষেত্রেও এটা আপাতত অকর্মক হিসেবে গ্রহণ করা হবে, যেহেতু কর্ম নেই। তার মানে কর্ম নেই এটা দুই ভাবে হতে পারে, এক তো কর্ম সম্ভব নয়, আর এক হচ্ছে কর্ম থাকতে পারে কিন্তু আমি বলিনি, সেটাও হচ্ছে এখন অকর্মক হিসেবে নেওয়া হচ্ছে। একইভাবে হাস্যাতে, নরহি হাস্যাতে, এখানে হচ্ছে হাসা, এরও তো কর্ম সম্ভব নয়। ক্রন্দ্যাতে, এটারও কর্ম সম্ভব নয়। তাহলে এই হচ্ছে ব্যাপার। তো আমরা কর্মবাচ্য এবং ভাববাচ্যের আগে অনেক অভ্যেস করেছিলাম। আজকে এই কর্তৃবাচ্য কর্মবাচ্যের অভ্যেস করেছিলাম, আজকে ভাববাচ্যের একটু অভ্যেস করে নেবো। আর একটুখানি আরেকটু বিষয় আছে, সেটা দেখে নিয়ে বাচ্যটা আজকে শেষ করব। তো আগের দিন ক্লাসে কারা কারা ছিলেন না, যারা আজকে এসছেন, যারা আগের দিন থাকতে পারেননি কোনো কারণে? সোমা মহোদয় আগের দিন ছিলেন? না স্যার, আগের দিন ছিলাম না। আচ্ছা, সোমা মহোদয়া আর হচ্ছে আমাদের সুদীপ মহোদয়। হ্যাঁ স্যার, আমি আগের দিন ছিলাম না স্যার। তো ওই ক্লাসটা কি আমরা ওভারঅল একটু বললাম, বুঝতে পেরেছেন কিছু? হ্যাঁ স্যার, একটু বুঝতে পেরেছি। আর স্যার আগের দিন যেগুলো করতে দিয়েছিলাম সেগুলো প্র্যাকটিস করেছি, কিন্তু আমি তো মানে পাঠাইনি। যে এইগুলো একটু কারেকশন যদি করে দিতেন, মানে বলতেন,
ক্লাসে, একটু আচ্ছা দেখেও এই নিতাম। পাঠালে আমি ওগুলো চেক করে দিতাম, পাঠাননি, ঠিক আছে, আমি তাহলে আগের গুলো একটুখানি দেখিনি। সমীরণ মহোদয় আগের ক্লাসে ছিলেন? হ্যাঁ স্যার ছিলাম। আচ্ছা বেশ, ঠিক আছে, তাহলে আমরা আগের ক্লাসে যারা ছিলেন তাদের থেকে আগে দু একজনকে শুনে নেব, তারপরে সোমা মহোদয়া এবং সুদীপ মহোদয় আপনাদের কাছে একটু জিজ্ঞেস করব। আগে অন্যরা কিভাবে করছে দেখে নিন, নিয়ে সেইভাবে নিজেরও চেষ্টা করুন। আগে নিয়মগুলো বলা হলো, এরপরে কিছু অভ্যেস করলে তখন নিয়মগুলো মাথায় আস্তে আস্তে গেঁথে যাবে। তো আগের ক্লাসে আমাদের সব থেকে ভয় পায় প্লাবন মহোদয়। প্লাবন মহোদয় আগের ক্লাসে যেগুলো হয়েছিল দুটো একটা বলুন, তারপরে হচ্ছে আমি ওদের কাছে জিজ্ঞেস করব। বলুন প্লাবন মহোদয়। স্যার মানে ভাব ভাব বাচ্চা বলবো স্যার? না, এই তো লেখা আছে, এটা কি ভাব বাচ্চা সম্ভব হবে? ও আচ্ছা আচ্ছা ভাব স্যার। বাচ্চা কি এটা করা যাবে? ও না ভাব বাচ্চা তাকেই দেখি। করা যাবে যেখানে কর্ম থাকে না। এখানে তো কর্ম আছে, ঈশ্বররূপ কর্ম আছে। ভক্তঃ হুম ঈশ্বরম হুম ভজতি, হুম তাহলে হয়ে যাবে এটা স্যার। ভক্তেন হুম ঈশ্বরঃ হুম ভজ্যতে। ভজ হুম ভক্তেন ঈশ্বরঃ ভজ্যতে। তাহলে এখানে কি দাঁড়ালো? আমাদের নিয়ম যে ছিল, যেখানে প্রথমা ভক্তঃ প্রথমা ছিল সেটা তৃতীয়া হয়ে গেল ভক্তেন। একইভাবে ঈশ্বরঃ ঈশ্বরম যেখানে দ্বিতীয়া ছিল সেটা হয়ে গেল প্রথমা ঈশ্বরঃ। আর ভজতি তিটা হয়ে গেল ভজতে, তে হলো, আর মাঝে একটা শুধু ইয়কার ঢুকলো, ভজতি ভজ্যতে। তিটা তে হয়ে গেছে আর মাঝে একটা ইয়কার ঢুকেছে, ভজ্যতে। এই ভজ্যতেটা আবার কর্মবাচ্যে কর্মকে অনুসরণ করে হয়েছে, ঈশ্বরকে। ঈশ্বর এখানে একবচন আছে, তাই এখানে ভজ্যতে হলো। ঈশ্বর যদি দ্বিবচনে থাকতো তাহলে ভজ্যেতে, সেবাতে সেবেতে যেমন হয় সেরকম ভজ্যেতে হতো। ব্যাস, ওকে। আচ্ছা, এরপরে তাহলে আহ দেবস্মিতা মহোদয়া পরেরটা বলুন। দেবাহ ভক্তম রক্ষতি। দেবেন আবার ভক্ত হ্যাঁ, দেবেন হুম, ভক্তঃ রক্ষতে হ্যাঁ, রক্ষতে রক্ষ্যতে। রক্ষ্যতে উচ্চারণটা একটু এ করতে হবে, রক্ষ্যতে। রক্ষতে। দেবেন ভক্তঃ রক্ষতে, ওকে। যেটা দেবাহ প্রথমা হয়ে গেল, আর রক্ষতিরা রক্ষ্যতে, যেহেতু ভক্ত এখানে একবচন আছে তাই তাকে অনুসারে একবচনই হলো রক্ষ্যতে, ওকে, গুড। সমীরণ মহোদয়। হ্যাঁ স্যার। बालकः शिवं प्रणमति। बालकेन হুম शिवः হুম प्रणमते। বালকেন শিবাহ প্রণম্যতে। বেশ, এর মধ্যে এই করতে করতে সোমা মহোদয় এবং সুদীপ মহোদয় যদি কোনো সমস্যা থাকে জিজ্ঞেস করবেন, স্যার এই জায়গাটা তো বুঝতে পারলাম না, তাহলে নালে এরপরে আপনাদের কাছে আসবো তো। বেশ, এরপরে রাজদীপ মহোদয়। कृषकः मेघं पश्यति। হুম कृषकेन হুম मेघ কৃষকেন दृश्य মেঘः। दृश्यते। হ্যাঁ, কৃষকেন মেঘः দৃশ্যতে। दृश्यते। বেশ, এখানে একটা ভাবার বিষয় আছে, যে এখানে পশ্যতি আছে, আগেটা ভজতি ভজ্যতে, রক্ষতি রক্ষতে, প্রণামতির প্রণাম্যতে, কিন্তু পশ্যতিটা দৃশ্যতে হলো। এখানে খেয়ালের করতে হবে যে আমাদের নিয়মে কি ছিল, নিয়মে ছিল মূল ধাতু তার সাথে ইয় যুক্ত তে। পশ্যতি আমরা রূপটা বলি বটে, কিন্তু এখানে মূল ধাতু কিন্তু দৃশ, সেই জন্য আমরা এখানে রূপ চেঞ্জ করার সময় মূল ধাতুটাকেই নিলাম। পশ্যতি এখানে মূল ধাতু ভজতি, মূল ধাতু ভজ ছিল, সেই জন্য ভজ্যতে হলো, কিন্তু পশ্যতি এখানে মূল ধাতু দৃশ, তার সাথে ইয়া যুক্ত তে করলে হয় দৃশ্যতে, সেই জন্য পশ্যতে কেউ বললে হবে না, দৃশ্যতে বলতে হবে। হয়ে গেল কৃষকঃ মেঘম পশ্যতি, কৃষকেন মেঘঃ দৃশ্যতে, ওকে। এরপরে সোমনাথ মহোদয়। वैष्णवेन कृष्णः হুম पूज्यते। বৈষ্ণবেন কৃষ্ণঃ
পূজ্যেতে। গুড। বৈষ্ণবেন কৃষ্ণঃ পূজ্যেতে, কারণ পূজ ধাতু মূল ধাতু, তার সাথে ইয়া যুক্ততে পূজ্যেতে। ওকে, এরপরে তাহলে অতীন মহোদয়। মার্কটেন ফলং হুম খাদ্যতে। গুড। মর্কটেন ফলম খাদ্যতে। তো এখানে দেখার বিষয়, আগে কৃষ্ণমটা কৃষ্ণহ হয়েছে, মেঘমটা মেঘা হয়েছে, শিবমটা শিবা হয়েছে, কিন্তু এখানে ফলমটা কিন্তু ফলাহা হয়নি। তার কারণ কি? কারণ এই দেখে দেখে চেঞ্জ করলে হবে না, নিয়ম অনুসারে চেঞ্জ করতে হবে। নিয়মে ছিল প্রথমাটা তৃতীয়া হবে, তাই মর্কটাহাটা মর্কটেন হয়েছে। তারপরে যেটা দ্বিতীয় বিভক্তি আছে সেটা প্রথমা বিভক্তি হবে। তা কৃষ্ণ শব্দের দ্বিতীয় বিভক্তিতে কৃষ্ণম ছিল, প্রথমা বিভক্তিতে কৃষ্ণ, তাই জন্য কৃষ্ণ হয়েছে। কিন্তু ফল শব্দের দ্বিতীয় বিভক্তি রূপ এবং প্রথমা বিভক্তি রূপ সেম, সেই জন্য এখানে ফলম যেটা হয়েছে এটা দ্বিতীয় বিভক্তি, সেটাই যখন প্রথমা হয়েছে আবার ফলমই হয়েছে, কারণ প্রথমা বিভক্তিতেও ফলমই হয়। ফলম ফলে ফলানি, ফলম ফলে ফলানি, প্রথমা একবচন আর দ্বিতীয় একবচন সেম, সেই জন্য চেঞ্জ হয়নি মনে হচ্ছে, কিন্তু আদৌ কিন্তু চেঞ্জ হয়েছে। এখানে দ্বিতীয় ছিল, তার জায়গায় কিন্তু প্রথমা হয়েছে। এটা যেহেতু ক্লিবলিঙ্গের শব্দ, সেই জন্য একই রূপ বলে মনে হচ্ছে এরকম। আর বাকিরা তো ঠিক আছে, খাদ্য যেটা খাদ্য। বেশ, এরপর অনির্বাণ মহোদয়। হ্যাঁ স্যার, হুম এটা হবে অনলীন হুম কাষ্ঠম হুম দৈহতে। গুড। অনালেন কাষ্ঠম দহ্যতে। ওকে, আরেকটা বলে দিন, অনির্বাণ মহোদয় বলে দিন। হুম আহ, ভৃত্যः মানে ভৃত্যেন হুম ধনম হুম অর্জয়তি। অর্জতি, তাহলে কি হবে? অর্জয়তে। অর্জিয়াতে, অর্জিয়াতে, অর্জ ধাতু তার সাথে ইয়াতে, হুম, অর্জিয়াতে। অর্জিয়াতে। হুম। ওকে, এরপরে একটু কঠিন পড়ে গেছে, তাহলে কঠিনটা আগে একটুখানি প্লাবন মহোদয় বলে দিক, তারপরে সোমা মহোদয়া বলবেন। প্লাবন মহোদয় এটা বলে দিন তো। এটা স্যার মূর্খः কলহম, তারপরে ইচ্ছতি, এটা পৃচ্ছতি। ইচ্ছতি, ইচ্ছতি, মূর্খ কলহম ইচ্ছতি, মূর্খ ব্যক্তিরা গন্ডগোল পছন্দ করে। আচ্ছা, মূর্খেণ হুম কলহমটা কলহমই থাকবে স্যার। না, এটা তো পুংলিঙ্গের শব্দ। আচ্ছা, কলহম রাম শব্দের মতো চলে। কলহ, হুম মূর্খেণ কলহ ইচ্ছতে। ইচ্ছাতে নয়, এখানে একটু খেয়াল করতে হবে। কার কার মনে আছে হাত তুলুন তো দেখি। মূল ধাতু কি এখানে? এই দেখুন, অন্যরা হাত তুলে দিয়েছে। মূল ধাতুটা আগে ভাবুন। কিন্তু মূল ধাতু নয়, মূল ধাতু থেকে আসতে হবে আমাদের। ইয়াতে মূল ধাতুর সাথে যোগ করতে হবে। না স্যার, পারবো নি স্যার। মূল ধাতুটা মনে করুন, পারবেন? আচ্ছা, অতীন মহোদয়, মূল ধাতুটা কি? অতীন মহোদয়। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ, ও শোনা যাচ্ছে, আমরা শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে? শুনতে হ্যালো, পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ স্যার, কি শুনতে পেলাম না স্যার, কি বললেন? মূল ধাতুটা কি এখানে? আচ্ছা, একটু সমস্যা হচ্ছে মনে হচ্ছে। রাজদীপ মহোদয় বলে দিন। ইশ। ইস, হ্যাঁ, মূল ধাতু ইস। তাহলে ইস হলে কি রূপ হবে এবার তাহলে প্লাবন মহোদয়? তারপরে তো সোজা মূল ধাতু জানা গেছে, মানে এবার নিয়মটা বসছি। ইষ্যতে। ইষ্যাতে, ব্যাস হয়ে গেল। মূল ধাতু ইয়া যুক্ততে ইষ্যাতে, মূর্খেণ কলহঃ ইষ্যাতে।
ওকে, এবার সোমা মহোদয়া বলুন। যা, ডাইরেক্ট তো স্ত্রীলিঙ্গ পড়ে গেল। ঠিক আছে, হ্যাঁ চেষ্টা করুন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, ওই নেটের একটু গন্ডগোল হয়েছিল। ঠিক আছে, সোমা মহোদয়া বলুন। হ্যাঁ, সীতায়া। লতা শব্দের তৃতীয় একবচনে লতয়া। তাহলে সীতয়া। সীতয়া। ওকে, তারপরে? সীতয়া। হুম, আচ্ছা, এখানে অম্বাটা হচ্ছে কর্ম, তাহলে কর্মের প্রথমা হবে। হুম, তাহলে আম্বাহা। আম্বাই হবে, আম্বাহা নয়, আম্বা। অম্বা। সীতয়া আম্বা হুম, পূজ্যতে। বাহ, এই তো একদম প্রথম বাক্যই ঠিক। সীতয়া অম্বা পূজ্যতে। একটু লিঙ্গ চেঞ্জ হয়ে গিয়ে স্ত্রীলিঙ্গে এসেছিল, ভাবলাম কঠিন হবে। বাহ, সুন্দর বলেছেন। তারপরে বলুন তো সোমা মহোদয়া। ঈশ্বরः। হুম ঈশ্বরः জনান অবতি। ঈশ্বর তো মানুষদেরকে এটা, রক্ষা করে। আচ্ছা, আহ, ঈশ্বরেণ হুম, জানান। জানান মানে জনগণকে। হ্যাঁ, জনগণ, লোক সমূহকে। যেমন রাম শব্দের দ্বিতীয়ার বহু বচন হয় হুম, রাম রামু রাম হ্যাঁ, রামম রামান, মানে অনেক রামদেরকে। হ্যাঁ, সেরকম জনান মানে অনেক লোককে। এক বচন নয়, বহু আচ্ছা, বচন এটা। হ্যাঁ, তাহলে এটার প্রথমা হবে তো স্যার কর্মে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে জানাহা। জানাহা হবে। মানে জনাহা না জনাহা? আহ, জনহ। আচ্ছা, জনাহা কেন হবে? কারণ এখানে তো দ্বিতীয়ার বহু বচন আছে। জনান এটা তো বহু বচন, বচনটা তো চেঞ্জ হবে না, শুধু দ্বিতীয়াটা ও হবে প্রথমা। আচ্ছা, তাহলে জানাহা। হুম, ঈশ্বরেণ আচ্ছা, জনাহা। তারপরে আহ, অবতি অবত্যে। কি হবে আবার বলুন উচ্চারণটা ঠিকঠাক ভাবে। অবত্যে। মূল ধাতু অব, তার সাথে ইয়, তার সাথে তে, অব্যতে। অব্যতে। আচ্ছা, ঈশ্বরেণ হুম, জনাহা হুম, অব্যতে। অব্যতে। এখনো কিন্তু এটা ঠিক হয়নি, আহ, এখনো একটু জিনিস শেখার আছে। অব্যতে যেটা হলো, এটা হুম, ক্রিয়াপদ। কর্মবাচ্যে ক্রিয়াপদ কাকে অনুসরণ করে চলবে? ক্রিয়াপদ কর্মকে অনুসরণ করবে। তাহলে কর্ম এখানে কোন বচনে আছে? কর্ম এক বচনে আছে। না, ওই এক বহু বচনে। বচনে আছে। বহু বচনে হ্যাঁ, আছে। তাহলে তাহলে আমাদেরকে এখন ক্রিয়াপদটাকেও বহু বচনে করতে হবে। অব্যতে এটা তো একবচনে হলো, সেবতের মতো। বহু বচনে কি হবে হুম, তাহলে? কি হবে? অব্যয়তে। না, সেব ধাতু মুখস্থ নেই। সেবতে, সেবেতে, সেবন্তে। বহু বচনে হয় সেবন্তে। তাহলে এখানে কি হবে? অব্যয়ন্তে। হ্যাঁ, অব্যন্তে। 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 আচ্ছা, ঈশ্বরেণ জনাহা অব্যয়ন্তে। হ্যাঁ, গুড। ঈশ্বরেণ জনাঃ অব্যন্তে। বাহ, এটা কি হবে? উমা। উমা হুম, শিবः বন্দতে। আচ্ছা, আবার এটা বলুন। উমাটা তো উমায়া। উমায়া হয়ে যাবে। উমায়া। হ্যাঁ, আচ্ছা, কর্মটা দ্বিতীয়, কর্মটা প্রথমা হবে, তার মানে হচ্ছে শিবः। আর হুম, বন্দতে, তাহলে বন্দেতে হবে। কি হবে বলুন? উময়া শিবহ হলো, এবার ক্রিয়াপদ। হুম, ক্রিয়াপদটা কর্মকে অনুসরণ করবে, কর্ম এক বচন, তার মানে হচ্ছে বন। এটার মূল ধাতু কি? বন। হ্যাঁ, বন্ধ। কি হবে এটা স্যার? তো বন্ধ। বন্ড। আচ্ছা, কি এটা হবে বুঝতে পারছি না। আপনি বুঝতে পারছেন, উচ্চারণটা করতে পারছেন না। আচ্ছা, বন্দিয়াতে। হ্যাঁ, বন্দিয়াতে। তাহলে বন্দিয়াতে। বন্দিয়াতে। তো বন্দিয়াতে। হুম, একদম সোজা। উময়া শিবহ বন্দিয়াতে। বন্দিয়াতে। আচ্ছা, সমস্যা নেই তো, বুঝতে পারছেন তো? হ্যাঁ, বুঝতে পারছি।
এবার লাস্ট আপনার কাছে কোনো হেল্প ছাড়াই একেবারে ভেবে চিন্তে আর কোনো হেল্প করবো না। তাপসঃ তপবনঃ প্রবিশতি। আচ্ছা, তাহলে এটা হবে তাপসেন হুম তপবনঃ। তপবনঃ ঠিক বলছেন নিয়ম অনুসারে, কিন্তু তপবন শব্দটা ফল শব্দের মতো হয়, ক্লিবলিঙ্গের শব্দ। ও, তাহলে তপবনমই হবে। হুম, গুড। তাপসেন তপবনম, তারপরে প্রবিশ্যতে। বাহ, প্রবিশ্যতে, একদম ঠিক। তাপসেন তপবনম প্রবিশ্যতে। ওকে, একদম পরীক্ষায় পাস। এরপরে সুদীপ মহোদয়। হ্যাঁ স্যার। উনি কিন্তু পাস করে গেছেন, এবার আপনার পাশের পালা। হ্যাঁ স্যার। হুম কি হবে? দুর্গেন আগে বাক্যটা পড়ুন, তারপরে আস্তে আস্তে করবেন। হ্যাঁ। আগে বাক্যটা পড়ুন, দুর্গেন আগে অসুরাः বাক্যটা পড়ুন, আগে কর্তৃবাচ্যের বাক্যটা পড়ুন। দুর্গা অসুরান হুম, হন্তি। বেশ। দুর্গেন দুর্গেন দুর্গা শব্দটা কোন শব্দের মতো চলবে? দুর্গা লতা শব্দের মধ্যে যদি ধরি, তাহলে লতা শব্দ ধরলে লতেনও হয় দুর্গায়া নাকি হবে আপনি স্যার। বলছেন? দুর্গায়া হ্যাঁ। অসুরাः হুম, হন্যন্তে। বাহ, এই তো। হন্যন্তে বহুবচন কেন করলেন? কারণ কর্মটা স্যার বহু বচনে আছে। বেশ, তাহলে দুর্গয়া অসুরাহা হন্যন্তে। বাহ, গুড। ওকে, নেক্সট। ধূর্তঃ সর্বকারো হুম, বঞ্চয়তি। হ্যাঁ, ধূর্ত ব্যক্তি দুটো সরকারকে বঞ্চনা করছে। ধূর্তেন হুম, সর্বকারো বঞ্চ্যাতে বঞ্চ্যাতে। বঞ্চিয়াতে, তাই তো প্রথম রূপটা? হুম। না আচ্ছা, স্যার, দ্বিতীয় হবে স্যার। হ্যাঁ, তাহলে দ্বিতীয় রূপটা কি হবে? বঞ্চতঃ। শোনা যাচ্ছে স্যার? শোনা যাচ্ছে স্যার আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি আরেকবার কি বলবো স্যার? হ্যাঁ, বলুন। ধূর্তেন হুম, সর্বকারো হুম, বঞ্চতঃ। বঞ্চিয়াতঃ। আচ্ছা, এটা যে বঞ্চিয়াতে হলো, এটা কোন ধাতুর মতো চলবে? ও, ভুলে গেছে স্যার। এটা সেব ধাতুর এটা মতো হবে, কারণ এটা এরকম হবে রূপটা, বঞ্চেতে। হ্যাঁ, সেব ধাতু আত্মনেপদ, যেহেতু সেব ধাতুর হ্যাঁ মতো স্যার। চলবে। তাহলে সেবতে সেবেতে, তাহলে বঞ্চিয়েতে। ধূর্তঃ সর্বকারৌ বঞ্চয়েতি, তাহলে চেঞ্জ করলে কি দাঁড়ালো সম্পূর্ণটা? ধূর্তেন হুম, সর্বকারো হুম, বঞ্চেতে। বাহ, ধূর্তেন সর্বকারৌ বঞ্চয়েতে। আচ্ছা, এই যে সর্বকারৌ 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 রয়ে গেল কেন? এটা কি চেঞ্জ হয়নি? স্যার এটা নর শব্দের মতো, তো নর শব্দের প্রথমার মানে দ্বিতীয়ার দ্বিবচন যা আছে, প্রথমার ও দ্বিবচন তাই আছে। বাহ, গুড। ওকে, একদম ঠিক। তারপরে লাস্টেরটা এটা অর্পণা পাঠশালাম। অপর্ণ। অপর্ণা, সরি, অপর্ণা হুম, পাঠশালাম গচ্ছতি। হুম, অপর্ণায়া পাঠশালাः হুম। গম্যতে। আবার বলুন, প্রথম অপর্ণাটা কি চেঞ্জ করলেন?
সেটা কি এটা তো লতা শব্দের মতো হবে মনে হচ্ছে। হুম। অপর্ণায়া অপর পাঠশালা। অপর অপর নায়া কেন হবে? হুম, লতা শব্দের লতায়া তো হয় না, লতা লতে লতয়া। লতয়া হ্যাঁ, অপর্ণয়া হ্যাঁ। পাঠশালা গম্যতে। পাঠশালাহা, হুম, পাঠশালাহা কেন করলেন? পাঠশালা এটা কোন শব্দের মতো চলবে? পাঠশালা ও পাঠশালা। হুম। আহ, এটা তো স্যার লতা শব্দের মতন চলবে। হ্যাঁ, তো লতা শব্দের মতো চললে ভুল কেমন হয়ে রূপ গেছে। হবে? লতা। পাঠশালাম মানে রূপটা যা আছে তাই থাকবে। আচ্ছা, তাই অপর্ণয়া। থাকবে। পাঠশালা কোন শব্দের মতো চলবে? তাহলে লতা শব্দের মতো চলবে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে লতা শব্দের এখানে কোন রূপটা আছে? পাঠশালাম এটা কোন বিভক্তির কোন বচন আছে? লতা লতে লতা লতাম লতা দ্বিতীয় আর এক বচন স্যার। তাহলে এটা স্যার প্রথম আর এক বচন আনতে হবে লতা। তাহলে তাহলে পাঠশালা হবে শুধু। হ্যাঁ, তাহলে এই তো জানেন, তাহলে সমস্ত একটু আমি ভেবেচিন্তে করলেই আরেকবার তো বলতে বলছি হবে। স্যার বাক্যটা সম্পূর্ণভাবে। হ্যাঁ। অপর্ণয়া হুম। পাঠশালা হুম। গম্যতে। আচ্ছা, গম্য, এখানে গচ্ছ আছে, তাহলে গম্য কেন বলছেন? স্যার এটা মূল ধাতু গম ধাতু। ওকে, গম ধাতুর ওকে, সঙ্গে ইয়ে একদম যোগ ঠিক। করে। অপর্ণয়া পাঠশালা গম্যতে। ওকে, তাহলে হ্যাঁ স্যার। একদম ঠিক। হ্যাঁ, স্যার। প্রথম দিকে সোজা ছিল, অন্যরা বলেছে, একটু কঠিন গুলো আপনারা দুজন বলেছেন, কিন্তু সব ঠিকঠাক বুঝেই বলেছেন। ঠিক আছে, ওকে। এরপরে আমরা একটু আবার আজকে নতুন শিখছি। আগের দিন এতদূর আমরা শিখেছিলাম, সবগুলো আবার ভালো করে, প্রথম দিন হয়েছিল, আজকে আরো ভালো করে মাথায় বসে গেল, আরো অভ্যেস করে নিলাম। এরপরে আর একটু আমাদের একটুখানি জিনিস আছে, একটু শিখলে বাচ্চা পর্যন্ত মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে যাবে। তার জন্য আমরা এখন এই তিনটে শব্দ একটু ভালো করে দেখে নেব, এর রূপগুলো একটু অভ্যেস করে নেব। তো এর রূপগুলো কি? তৎশব্দ, যুষ্মৎ শব্দ আর অস্মৎ শব্দ। অস্মৎ মানে আমি, যুষ্মৎ মানে তুমি, তৎ মানে সে। এই তিনটে শব্দের প্রথম রূপটা আমরা এতদিন জানতাম। এখন আমরা দ্বিতীয় এবং তৃতীয় রূপটাও শিখবো, কারণ বাচ্চা পরিবর্তনের জন্য আমাদের দ্বিতীয় তৃতীয় তিনটে লাগবে। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, এই তিনটে লাগবে। সেই জন্য আমরা প্রথমার সাথে দ্বিতীয় এবং তৃতীয়া এগুলো একটু দেখে নেব। তো তৎশব্দের প্রথম রূপটা আমরা জানতাম সাহা তৌতে, পুংলিঙ্গে, অবভিয়াসলি এটা সাহা তৌতে। স্ত্রীলিঙ্গে ছিল সাতে তাহা, ক্লিবলিঙ্গে তত্তে তানি। তো এখন আমরা আপাতত স্ত্রীলিঙ্গে যাচ্ছি না, শুধু পুংলিঙ্গেরটাই দেখি। পুংলিঙ্গে আমাদের ছিল সাহা তৌতে। এরপরে সেই তৎশব্দের প্রথমা বিভক্তি হলো এটা, দ্বিতীয় বিভক্তি হচ্ছে তম তৌতান। রাম শব্দে যেমন হয় রামম রামু রামান, সেরকম তম তৌতান। তৃতীয়াতে কেমন হয় রাম শব্দের? রামেণ রামাভ্যাম রামৈহি, এখানে আছে তেন তাভ্যাম তৈহি। ঠিক আছে, একটু রাম শব্দের সাথে একটু লিঙ্ক করে, তাহা তৌতে তম তৌতান তেন তাভ্যম তৈহি। সাহা তৌতে তম তৌতান তেন তাভ্যম তৈহি। অনির্বাণ মহোদয় বলুন তো তৎশব্দের তিনটে রূপ, তিনটে বিভক্তিতে। যেটা বললেন সবটা। হ্যাঁ, এই যে আমি এখন যেটা বললাম, 9টা রূপ বললাম। আচ্ছা আচ্ছা। রাম শব্দকে অনুসরণ করে মোটামুটি বলবো, তাই তো জিনিসটা? মানে হ্যাঁ। সহতৌতে হুম। তম হুম। তৌ হুম। তান। বাহ। আর রামেন মানে তেন। তেন নয়, তেন। রামেন বলছি না তো, রামেন, তাহলে আচ্ছা তেন। আচ্ছা, তেন। হুম। যদি রামাভ্যাম হয় তাহলে এটা হবে তাভ্যাম। হুম। আর রামৈহি হ্যাঁ। তৈহি। বাহ। তৈহি। ওকে, তো এখানে আবার বলছি, সাহা তৌতে তম তৌতান তেন তাভ্যাম তৈহি। গুড। অনির্বাণ মহোদয়, এখানে আপনি বাকিগুলোর মানে তো বুঝতেই পাচ্ছেন, তবু একবার জিজ্ঞেস করে নিই ক্লিয়ার আছে কিনা। এই যে তৈহি, তৈহি এটার মানে কি? তৈহি মানে
তাদের অনেকজনের মানে তাদের অনেকজনের দ্বারা। বা। আর হুম, তৌ মানে কি? সেকেন্ড তৌ। তো মানে হচ্ছে তাদের দুজনের মানে কর্ম তো ওটা দ্বিতীয়াত, মানে তাদের দুজনের দ্বারা কোনো কাজকে বোঝাচ্ছে হয়তো। না না, কর্মটাকে আমরা বাংলায় কিভাবে বলি? কে দিয়ে বলি, হ্যাঁ মানে তাই তো? হুম হুম কে, তাদের দুজন কে। আচ্ছা আচ্ছা, ঠিক তাদের আছে। দুজনকে। আচ্ছা, তান মানে তাহলে কি হবে? তাদের অনেকজনকে। বা। তাদের সবাইকে, তাদের সবাইকে, এরকম সবাইকে বা অনেকজনকে। ওকে, তাহলে তৎশব্দ মোটামুটি হয়ে গেল। সবাই এটা খেয়াল রাখুন, মাঝে মধ্যে আবার জিজ্ঞেস করব। সহা তৌ তে, তম তৌ তান, তেন তাভ্যম তৈহি। এটা সোজাই রাম শব্দের মতো চলছে, যখন মুখস্থ করতে বেশি সময় লাগবে না, মনে রাখতে সুবিধা। তাহলে সবাই খেয়াল রাখুন। এরপরে ইউষ্মৎ শব্দ দেখব। দেখতে দেখতে আবার দুটো একসাথে জিজ্ঞেস করব, তাহলে ওটা আবার দুবার পড়ছি, সবাই একটু হালকা করে দেখে নিন, এমনি মনে থেকে যাবে। সাহা তৌ তে, এটা তো এতক্ষণ মনেই ছিল, আগেই মুখস্থ ছিল আমাদের। সাহা তৌ তে, তারপরে আসলো তম তৌ তান, তারপরে আসলো তেন তাভ্যম তৈহি। তেন তাভ্যম তৈহি, রামেন রামাভ্যম রামৈহি, তেন তাভ্যম তৈহি, হয়ে গেল। এবার আসছে আমাদের ইউষ্মৎ শব্দ। ইউষ্মৎ মানে হচ্ছে তুমি। তো এতদিন ইউষ্মৎ শব্দের তিনটে রূপ তো আমাদের মুখস্থ ছিলই। প্রথম তিনটে রূপ কেমন ছিল? ত্বাম ইউবাম ইউয়াম, তুমি, তোমরা দুজন, তোমরা, এগুলো তো আমরা আগে প্র্যাকটিস করেছি। ত্বাম ইউবাম ইউয়াম, এতদূর হয়েছিল। এরপরে দ্বিতীয়া বিভক্তিতে শুধু ত্বামের মাঝে একটা আকার দিয়ে দিয়েছি, ত্বাম। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে, দ্বিতীয়া বিভক্তিতে ত্বামের মাঝে একটা আকার দিয়ে দিয়েছি। আর তৃতীয়া বিভক্তিতে ত্বয়া, ত্বয়ের সাথে ইয়ে আকার লাগিয়ে দিয়েছি, ত্বয়া। তাহলে ত্বম, দ্বিতীয় বিভক্তিতে হলো ত্বাম। উচ্চারণগুলো খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে ত্বম, আর এটা ত্বাম। আকারটা আছে, আকারটা টেনে উচ্চারণ করতে হবে। আর এটা ত্বয়া। তাহলে ত্বম ইউবাম ইউয়াম, ত্বাম। ঠিক আছে, ত্বাম, আকারটা টেনে বলতে হবে। আর আগে যেমন ছিল ইউবাম, ইউবামই রইলো, কোনো চেঞ্জ হলো না। তাহলে এটাও মনে রাখার সুবিধা, যেমন ছিল সেই রকমই রইলো, ইউবাম। তারপর হচ্ছে ইউষ্মান। ইউষ্মান, এখানে একটা নতুন রূপ আসছে, এটা খেয়াল রাখতে হবে। ইউষ্ম, ইউষ্ম ধরেই এবার রাম শব্দের মতো, যেমন রামান, এটা ইউষ্মান, ইউষ্মটা মনে রাখতে হবে, ইউষ্মান। রাম শব্দের বহু বচনে এটা রামও ধরলে হবে না, আবার অন্যগুলোর মতো ধরতে হবে, যেমন হরি শব্দ, হরিভিহি, সেরকম ইউষ্মাভিহি। ঠিক আছে, এখানে ভিহি দিয়ে হচ্ছে, ওইহি দিয়ে হচ্ছে না, রামহির মতো নয়। তাহলে আবার বলছি, ত্বাম ইউবাম ইউয়াম, ত্বাম ইউবাম ইউষ্মান, ইউষ্মান। তারপরে ত্বয়া দ্বিবচনে ভ্যাম, ভ্যাম আসে, ইউব, ইউব, ইউব ধরতে হবে। তাহলে ত্বয়া ইউবাভ্যাম, ত্বয়া ইউবাভ্যাম, ইউষ্মাভিহি, ইউষ্মাভিহি। বাকিটা বহুবচনে ইউষ্ম ধরে ধরে ইউষ্মান আর ইউষ্মাভিহি। তাহলে বহুবচনের ক্ষেত্রে আমরা এখানে ইউষ্ম ইউষ্ম ধরেছি, একবচনের সব তোয়া তোয়া, আর দ্বিবচনের ইউব ইউব সব ইউব, ইউবাম ইউবাম ইউবাভ্যাম। এইভাবে মনে রাখার জন্য ভালো করে মনে রাখতে হবে। ত্বাম ইউবাম ইউয়াম, এটা আমাদের মনে ছিল। ত্বামের সাথে আকার লাগিয়ে দিয়ে হয়ে গেল এখানে ত্বাম ইউবাম। আর লাস্টেরটা আমরা ইউষ্ম ধরেছি, রাম শব্দের যেমন রামান, ইউষ্ম ধরে ইউষ্মান। আচ্ছা, এবার তৃতীয়াতে তোয়া আগের থেকে পেয়ে যাচ্ছি, তোয়াটা মনে রাখতে হবে, ইয়ায় আকার যোগ করে দিলাম, তয়া। দ্বিবচন, পঞ্চমীর দ্বিবচন, এই তিনটেতে ভ্যাম ভ্যাম হয়, তাহলে এখানেও ভ্যাম আছে, ভ্যাম। এটা ভিহি, একজনকে জিজ্ঞেস করবো, ত্বাম ইউবাম ইউয়াম, ত্বাম ইউবাম ইউষ্মান, ত্বয়া ইউষ্মাভ্যাম। হ্যাঁ স্যার। হুম,
ত্বাম হুম ইউয়াম ইউয়াম। তোয়াম নয়, প্রথমটা তোয়াম নয় কিন্তু তোয়াম। হুম, ত্বাম ত্বাম ইউয়াম ইউয়াম। তারপরেরটা হচ্ছে ত্বাম হুম ইউয়াম হুম ইউসমান। হুম আহ, ত্বা হুম। ইউষ্মা ভি বাহ, ইউষ্মা ভি। হ্যাঁ। উম, তোমাদেরকে। বাহ। আর ইউবাভ্যাম মানে? আহ, ইউয়াম মানে মানে হচ্ছে আমাদের তোমাদের দুজনে মানে দুজন তোমাদের দুজন দ্বারা। বাহ, ওকে, ঠিক। আচ্ছা, এরপরে আমরা চলে যাব অনির্বাণ মহোদয়। অনির্বাণ মহোদয় জিজ্ঞেস করেছি। আচ্ছা, তাহলে আহ, সোমা মহোদয়া, হ্যাঁ স্যার। প্রথম প্রথমটা মানে তৎটা। তৎশব্দ, হ্যাঁ। আচ্ছা, হুম সাহা তো হুম তে হুম, বাহ। তো তান হুম আর তেনা ত্যাভ্যাম আর তৈহি। হুম তেন আভ্যাম, ঠিক আছে। তাহলে এই তো পুরোনোগুলো মনে আছে। আচ্ছা, এবার আমরা অসমত শব্দ দেখছি, তারপরে সবগুলো আবার এক এক করে জিজ্ঞেস করবো। তাহলে অসমত, অসমত আর ইউসমত প্রায় সেম, সেই জন্য একটুখানি টেকনিকগুলো সেম, তাহলে ওর সাথে একটু কানেক্ট করে শিখে নিলেই হয়ে যাবে। অসমত মানে হচ্ছে আমি, তাহলে অসমত শব্দের রূপ কেমন হলো? অহম আবাম বয়ম। এটা আমরা আগে থেকে জানতাম, অহম আবাম বয়ম, আমি, আমরা দুজন, আমরা। এখানে অহম হয়ে যাবে মাম, ঠিক আছে, অহমটা হয়ে যাবে মাম, আর তারপরে তৃতীয় হয়ে যাবে ময়া। যেমন তোয়ামটা হয়ে গেছিল তোয়াম আর তয়া, এটা হয়ে যাবে মাম আর ময়া, আগেরটার মতো, তোয়াম তার জায়গায় মাম, তয়া তার জায়গায় ময়া। আচ্ছা, এখানে ইউবাম ছিল, এখানে আবাম, আর কিছুই নয়, এখানে ইউবাম ইউবাম, এখানে আবাম আবাম। আচ্ছা, এখানে ইউয়াম আর ইউসমান ছিল, এখানে বয়ম আর আসমান, ইউসমানের জায়গায় আসমান, ইউসমানের জায়গায় আসমান। আর তারপরে তৃতীয়া তো সমান ইউবাভ্যাম, এখানে আবাভ্যাম, ওখানে ইউব ধরতে হবে, এখানে আব ধরতে হবে, ইউবাম এখানে আবাম, ইউবাভ্যাম আবাভ্যাম। তারপরে ইউষ্মাভিহি, এখানে অস্মাভিহি, ইউ এর জায়গায় অ, তাহলে হয়ে গেল। আবার পড়ি প্রথম থেকে, অহম আবাম ওয়ম, অহমের পরে ধরতে হবে মাম, আর এটা তো সেমই হয়, দ্বিতীয়টা মাম আবাম, তারপরে এখানে আগে ছিল ইউসমান, এখানে হয়ে যাবে অসমান। আচ্ছা, তৃতীয় আর একবচন তো সোজাই, আগে ছিল তয়া, এখানে হয়ে যাবে ময়া। আর দ্বিবচন তো সব জায়গায় ভ্যাম ভ্যামই আসে, তাহলে এখানে কার সাথে ভ্যাম লাগাতে হবে? আবা, আগে যে আবাম এসছে সেই আবার সাথে আবা ভ্যাম। আর বহুবচনে আগে ছিল ইউষ্মাভিহি, সেখানে আসছে আসমাভিহি। তাহলে আগে আমি একবার বলছি, তারপর জিজ্ঞেস করব, দুবার বলছি। অহম আবাম ওয়ম, মাম আবাম আসমান, ময়া আবাভ্যাম আসমাভিহি। আবার বলছি, অহম আবাম ওয়ম, মাম আবাম আসমান, ময়া আবাভ্যাম আসমাভিহি। হুম, আসমাত শব্দ। অহম হুম
আওয়াম হুম, ওয়ায়াম। বাহ। তারপর এটা তো স্যার আগে থেকে ছিল, তারপর স্যার আগে ছিল তোয়াম, ইউষ্মদ শব্দের ক্ষেত্রে তোয়াম, আর অসমদের ক্ষেত্রে অহম আওয়াম ওয়ায়াম। হ্যাঁ, তারপরে তারপরে স্যার দ্বিতীয় দ্বিতীয় বিভক্তির তারপর একক ইউষ্মদের ক্ষেত্রে ছিল তোয়াম। হ্যাঁ, তাহলে স্যার এটা হবে অসমাম। না, আহ, মাম, স্যার, মাম নয়, শুধু মাম। মা আহ, মাম আহ, স্যার স্যার হুম, আবাম আবামই থাকবে, আবাম আবাম। আর স্যার ওইটা হচ্ছে আবাম আবাম, ওইটা হচ্ছে স্যার আগে মান, ইউসমান। এটা ইউসমান না তো বয়ম ছিল। হ্যাঁ, ও আচ্ছা, ওইটাই ছিল আগের ইউসমান। শব্দে ইউষ্মদ শব্দের দ্বিতীয় বহুবচনে ছিল ইউষ্মান। ওসমান হবে স্যার, ওসমান। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে হবে ওসমান। ওকে, তারপরে তারপর স্যার একদম কর্মকার কেসের হবে। ওখানে ছিল তয়া, স্যার ইউষ্মদ শব্দের ছিল তয়া। স্যার এটা হবে মায়া। হুম, মায়া হুম, মায়া আবাভ্যাম আবাবিহি। না, ওখানে ও তাহলে ইউষ্মদিহি ছিল, আসমাভিহি। ওকে, এরপরে সুদীপ মহোদয়। সুদীপ মহোদয় শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শোনাচ্ছে স্যার। আপনি প্রথম রূপটা বলুন। স্যার মানে একটু যদি বলতেন, মানে কিসের প্রথমটা, আমার একটা ফোন তৎশব্দ, এসেছে। তৎশব্দ, তৎশব্দ। ও, তৎশব্দের প্রথমটা, তাই তো? হুম, আহ, সহ, হুম, তৌ, হুম, তে, হুম, তম, হুম, এনো, হুম, তাভ্যাম, তৈহি। হুম। লিখে 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 হ্যাঁ, নিয়েছেন নাকি? লিখে নিয়ে দেখে দেখে বলছেন না তো? মুখস্থ করেছিলাম আচ্ছা আচ্ছা, এর বাহ, আগের তাহলে ঠিক। দিকে। ওকে, সমীরণ মহোদয়, হ্যাঁ স্যার। সেকেন্ড রূপটা মানে ইউষ্মদ। হুম। ত্বম, উষ্মদে, হ্যাঁ, হ্যাঁ বলছি স্যার। ত্বম হুম, ইউবাম হুম, ইউয়াম হুম, তাম ইউবাম হুম, হুম, ইউষ্মা ত্বয়া হুম, তাভ্যাম হুম। ওকে, দেব অসমদ। আহ, অহম হুম, আবাম হুম, বয়ম। হুম, তারপরে হচ্ছে মাম হুম, আবাম হুম, ওসমান। হুম, তারপরে ময়া হুম, আবাভ্যাম অসমা ভিহি। বাহ। ওকে, প্লাবন মহোদয়, অসমদ। অহম আবাম হুম, বয়ম, তারপরে স্যার ইউষ্মদের মাম। ছিল তোয়াম। হ্যাঁ, তাম, তামটা হয়ে যাবে স্যার মাম। হুম, তারপর তারপরে ওখানে ছিল ইউবাভ্যাম, ইউষ্মদের ছিল ইউবাভ্যাম। না, সরি, এটা দ্বিতীয় চলছে তো। হ্যাঁ তাহলে স্যার ওখানে ছিল ইউবাম, ইউষ্মদের ক্ষেত্রে ছিল ইউবাম। ইবাম, এটা হয়ে যাবে স্যার আবাম। আবাম, গুড। তারপরে তারপরে উম, তারপরে এটা হয়ে যাবে ইউসমান, ইউসমান এখানে হয়ে যাবে বাহ, ওসমান। তারপরে হবে স্যার ও 3 নম্বরটা কি স্যার, তৃতীয়টা? ওখানে ছিল তোয়া,
এখানে হয়ে যাবে ময়া। হুম আর তয়া ময়া। ভ্যাম যোগ হয়। তাহলে এখানে হয়ে যাবে আ আ আবাব আবাভ্যাম হুম আবাভ্যাম। আর হয়ে গেছে না? তারপরে হবে আসমা কি ওকে রাজদীপ মহোদয়। হ্যাঁ স্যার। হুম প্রথম আসমা যেটা তদ। তৎ শব্দ, হুম ওটা তো প্রথমটা হচ্ছে সা তৌতে সাহ তৌতে, হুম দ্বিতীয়টা হচ্ছে তম হুম তৌ হুম তান, হুম তারপরে হচ্ছে তেনা হুম তেনা রামাভ্যাম তাভ্যাম হুম তেনা তাভ্যাম হুম ত্বম হুম ইউবাম ইউয়ম, হুম এবং তারপর হচ্ছে ত্বাম হুম ইউবাম হুম ইউশান, হুম ত্বয়া হুম ত্বয়া অহম তো তম ইউবাম ইউবাভ্যাম হুম ইউবাভ্যাম ইউষ্মাভিহি, হুম তারপর হচ্ছে আত্মনি নাটক অসমত। অস্মদ, হুম অস্মদ হচ্ছে অহম আবাম বয়ম, হুম তারপরে দ্বিতীয়তে হচ্ছে অহম আবাম বয়ম মাম হুম আবাম হুম অস্মান, হুম মাম আবাম অস্মান ময়া হুম আবাভ্যাম হুম অস্মাভিহি। বাহ, ওকে, ঠিক আছে। এরপরে অতীন মহোদয়। অতীন মহোদয় রেডি? হ্যাঁ স্যার। তো আপনার জন্য বেশি সময় নেই। আমি বলবো, বলার পরে বেশি সময় নেই, তার সাথে সাথে উত্তরটা দিতে হবে, ঠিক আছে? একবার দেখে নিন, তারপরে আমি প্রশ্ন করব, আমার প্রশ্নের সাথে সাথেই উত্তর দিতে হবে, বেশি ভাবার সময় নিলে হবে না। ওকে, জিজ্ঞেস করছি। অতীন মহোদয় রেডি তো? হ্যাঁ স্যার। ইউষ্মৎ শব্দের তৃতীয়া বিভক্তির দ্বিবচন। ইউবাভ্যাম। বাহ। তৎ শব্দের প্রথমা বিভক্তির বহুবচন। তে। বাহ। অস্মৎ শব্দের প্রথমা বিভক্তির একবচন। অহম। অস্মৎ শব্দের তৃতীয়া বিভক্তির বহুবচন। অস্মাভি। বা ইউষ্মৎ শব্দের দ্বিতীয়া বিভক্তির দ্বিবচন। কোন বচন স্যার? দ্বিবচন। দ্বিবচন। ইউবাম। বাহ, গুড, খুব ভালো হয়েছে। অনির্বাণ মহোদয়। হ্যাঁ স্যার। তৎশব্দের প্রথমা বিভক্তির দ্বিবচন। তৎ শব্দের তৌ তৌ। হ্যাঁ, রিপিট শুনে উত্তর বলতে হবে। অস্মৎ শব্দের প্রথমা বিভক্তির দ্বিবচন। আবাম। ইউষ্মৎ শব্দের প্রথমা বিভক্তির বহুবচন। কোন শব্দ বললেন স্যার? শুনতে পেলাম না।
ইউষ্মদ। ইউষ্মদ শব্দের বহু বচন। হুম ইউইয়াম। হুম অসমত শব্দের দ্বিতীয়া বিভক্তির একবচন। মাম। হুম ইউষ্মদ শব্দের তৃতীয়া বিভক্তির দ্বিবচন। ইউবাভ্যাম। বাহ, ওকে, গুড। সোমনাথ মহোদয়। হ্যাঁ স্যার। হুম ইউষ্মদ শব্দের তৃতীয়া বিভক্তির বহুবচন। युष्माभिः অসমত শব্দের দ্বিতীয়া বিভক্তির বহুবচন। अस्माभिः দ্বিতীয়া বিভক্তির বহুবচন। अस्माभ्यं দ্বিতীয়া বিভক্তির বহুবচন। ভালো করে ঝটিতি তো তাড়াহুড়ো করার কিছু নেই, আস্তে করে। কি হলো, কি জিজ্ঞেস করলাম? अस्मान ইউষ্মদ। अस्मान আচ্ছা, ইউষ্মদ শব্দের দ্বিতীয়া বিভক্তির একবচন। কোন বিভক্তি স্যার? তৃতীয়া? দ্বিতীয়া দ্বিতীয়া ইউষ্মদ শব্দ দ্বিতীয়া বিভক্তি একবচন। তুত্বায়া? দ্বিতীয়া বিভক্তি। দ্বিতীয় বিভক্তির একবচন, তবে ত্বাম। ওকে, এরপরে দেবস্মিতা মহোদয়া। হ্যাঁ স্যার। তৎশব্দ দ্বিতীয়ার বহুবচন। তান। তান। আচ্ছা, তৎশব্দের তৃতীয়ার দ্বিবচন। তাভ্যাম। বাহ। ইউষ্মদ শব্দের দ্বিতীয়ার বহুবচন। ইউষ্মান। বাহ। ইউষ্মদ শব্দের তৃতীয়ার দ্বিবচন। ইউবাভ্যাম। বাহ। অসমত শব্দের তৃতীয়ার বহুবচন। অস্মাভিহি। বাহ, খুব ভালো হয়েছে। ওকে, তাহলে আমরা যথেষ্ট অভ্যাস করে নিয়েছি এটা। এবার আমরা প্র্যাকটিক্যালে যাই। তাহলে এটা বাকিদের যাদের আর এখন ধরলাম না, সবাই কিন্তু এটা ভালো করে কোথায় কোন রূপটা আছে একটু খেয়াল করে নিন, কারণ এগুলো দিয়েই আমরা নেক্সট অভ্যেস করতে চলেছি। তাহলে একবার লাস্ট পড়ে নিচ্ছি। সাহা তো ধান তেন তাভ্যাম তৈহি হয়ে গেল ইউষ্মাদ। ত্বম ইউবাম ইউয়ম, ত্বাম ইউবাম ইউষ্মান, ত্বয়া ইউবাভ্যাম ইউষ্মাভি, অহম। অসমত তাহলে কি হবে? অহম আবাম বয়ম, মাম আবাম আসমান, ময়া আবাভ্যাম আসমাভি। ওকে, তাহলে এই তিনটে কিন্তু আমরা মনে প্র্যাকটিস করে নিলাম। এবার এই তিনটে নিয়ে আমরা নেক্সট অভ্যেস করতে চলেছি। এই রূপগুলো না জানলে আমাদের ওগুলো করা সম্ভব নয়। বেশ, এবার আমরা প্রথমে চলে আসি। এবার কিন্তু আমাদের ফাইনালি বাচ্য পরিবর্তন হয়ে গেল। এই লাস্ট অভ্যেস আমরা দেখবো, দেখে আমরা বাচ্য পরিবর্তন আপাতত এখানেই রাখবো। তো আমরা একদম লাস্টের দিক দিয়ে করে আসি। সুদীপ মহোদয়, প্রথমে হচ্ছে সুদীপ মহোদয়। হ্যাঁ স্যার। এবার আমরা প্র্যাকটিস করব কর্তরি বাচ্চা। আমি একটা বাক্য বলবো, হ্যাঁ স্যার। এটাকে যদি যে বাচ্চে সম্ভব আগে বলবেন, এটাকে কর্মবাচ্যে করতে হবে বা ভাব বাচ্চে করতে হবে। কর্ম থাকলে কর্মবাচ্যে করবেন, আর কর্ম না থাকলে ভাব বাচ্চে। তাহলে কোন বাচ্চে করছেন সেটা আগে বলবেন, করবে তারপর। হ্যাঁ স্যার।
শিশুঃ হুম ক্রন্দতি। হুম আহ, এখানে স্যার কর্ম তো নেই, কর্ম তো নেই। এটা ভাব বাচ্চে করতে হবে। বাহ, তো শিশু শব্দ সাধু শব্দের মতো। সাধু, সাধু শব্দ জানা আছে? না স্যার সাধু শব্দটা তো মুখস্থ নেই স্যার। সাধুহু সাধু সাধবঃ, সাধুম সাধু সাধুন, সাধুনা। সোমবার থেকে তো তোমাদের ও, এক্সাম লিভ। সাধুনা, হুম লিভ থাকবে বলছিল। সাধুনা। তাহলে এখানে কি হবে? শিশু আছে তো এখানে। হ্যাঁ, তাহলে শিশুনা হুম ক্রন্দ্যাতে, বাহ, ক্রন্দ্যাতে। একদম ঠিক। শিশুনা ক্রন্দ্যতে। ওকে, সোমনাথ মহোদয়। হ্যাঁ স্যার। স্যার অহম গচ্ছামি স্যার ভাব বাচ্চে করা যাবে, কারণ স্যার এখানে কর্ম নেই। হুম, তাহলে করলে কি হবে? হ্যাঁ স্যার বলছি স্যার। অহম মাম মাম তারপরে ছিল স্যার কার কার মনে পড়ে গেছে হাত তুলে দিন। অহম মাম। এই যে অন্যদের তো মনে পড়ে গেছে রূপটা। স্যার আসমান হবে, আসমান। ভালো করে ভেবে চিনতে। মায়া 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 হুম মায়া মায়া হুম গম্যতে। বাহ, ময়া গম্যতে। ওকে, আচ্ছা, তাহলে তারপরে আছেন সোমা মহোদয়া। সোমা মহোদয়া, হ্যাঁ স্যার। এইটা একটু কঠিন আছে। তো যারা মোটামুটি ইউনিভার্সিটি লেভেলে পড়ে এদিক তারা অনেকেও পারে না। তো প্রথম চান্সে যদি আপনি এটা পারেন তাহলে আপনাকে একটা গিফট দেওয়া উচিত। হবে না। হুম, এটা একটু কঠিন আছে, সবাই ভাবুন। এইটা যদি ঠিকঠাক বলতে পারেন ব্যাস, তাহলে মোটামুটি বাচ্চা পরিবর্তন হয়েছে। এটা যদি প্রথম চান্সে পেরে যান তাহলে আপনি গিফট পাওয়ার যোগ্য। হ্যাঁ, চেষ্টা করুন সোমা মহোদয়। সহ মাম পশ্যতি, সে আমাকে দেখছে। হুম তাহলে কি তার দ্বারা আমাকে দেখা হুম হলে? হুম আচ্ছা, তার দ্বারা আমাকে দেখা হচ্ছে। যেমন কর্মবাচ্যের ক্ষেত্রে হচ্ছে কর্তায় তৃতীয়া বিভক্তি হবে। কর্তা এখানে সহ, হুম সহটা হয়ে যাবে হচ্ছে তেন। বা, তারপরে না আমি বলবো না, শেষে বলবো হয়েছে কিনা, আগে বলুন আপনি। না স্যার, আপনি বাবাটা বলতে থাকুন, মানে ঠিক হলে। হ্যাঁ, বেশ, ঠিক আছে। সাহাটা তিন ওকে। কর্মে প্রথমা হবে। কর্মটা হচ্ছে এখানে আমি, মানে মাম। তাহলে মামটা প্রথম হয়ে গেলে বেশ। অহম হয়ে যাবে। তাহলে তেন অহম। হুম আর হচ্ছে এখানে কর্মকে অনুসরণ করে হবে। তার মানে অহমকে অনুসরণ করে হলে হবে বা ওই পাশ্চাতে বা দৃশ্যাতে হয়ে যাবে স্যার। তাহলে ফাইনাল আপনি এবার বাক্যটা বলুন, আমি ওটা লক করব, বলুন। কারণ এটা পারলে গিফটের ব্যবস্থা আছে, তাহলে কিভাবে কি করবে পরের ব্যাপার, কিন্তু চেষ্টা করুন, যেটা বলবেন ফাইনাল। আচ্ছা, তেন মাম না, দাঁড়ান, তেন অহম। হুম কোথায় গেল? হ্যাঁ, তেন অহম দৃশ্যতে। আচ্ছা, তেন অহম দৃশ্যতে, তাহলে এটাই ফাইনাল। হ্যাঁ, ওকে, তেন অহম দৃশ্যতে। আচ্ছা, একটুখানি ভুলের জন্য গিফটটা হাত ফসকে গেল। ঠিক আছে। তেন অহম হ্যাঁ,
দৃশ্যতে, এটা আপনি বলেছেন। অন্যরা কেউ, যার মনে হচ্ছে যে আমি পারবো, হাত তুলে দিন। আচ্ছা, দেবস্মিতা মহোদয়া হাত তুলেছেন। তার আগে আর কে কে পারবেন বলে মনে হচ্ছে? আচ্ছা, অনেকেই হাত তুলে দিয়েছে। কার কাছে জিজ্ঞেস করি? প্রথম মহোদয় বলুন দেখি। এখন পেলে কিন্তু এখন কিন্তু আর গিফট নেই, কারণ প্রথম জনের জন্য ছিল। ঠিক আছে স্যার। ঠিক আছে, বলুন দেখি। তেন হ্যাঁ। अहम হুম। दृश्यथाः। দৃশ্য- আচ্ছা, তাও হলো না। তাহলে আমরা নেক্সট জনের কাছে যাই। আপনি বললেন তেন অহম দৃশ্য থাহা, হলো না। তাহলে নেক্সট কার কাছে? সোমনাথ মহোদয় হাত তুলেছিলেন। সোমনাথ মহোদয় বলুন। হ্যাঁ স্যার, তেনা হ্যাঁ। अहम হুম। স্যার স্যার পশ্যতি আছে, স্যার দৃশ্যে। ঠিক, সোমনাথ মহোদয় এসে ঠিক বললেন, তেন অহম দৃশ্যে। ওকে, এবার আপনি ব্যাখ্যা করুন কিভাবে হলো। হ্যাঁ স্যার, কারণ অহম অনুযায়ী কর্ম অনুযায়ী ক্রিয়াকে কর্ম অনুসারে পরিবর্তিত করতে হবে। তো অহম স্যার হচ্ছে অস্মদের প্রথম বচনের প্রথম পুরুষ, সরি স্যার, উত্তম পুরুষের স্যার তো উত্তম পুরুষে স্যার সেবে হয়। তো সেবে হলে তো স্যার তার সঙ্গে য় যোগ হবে, তারপর যুক্ত হয়ে ঠিক ঠিক বুঝেই করেছেন। তাহলে এটা কিভাবে হলো? নর্মাল, আমরা যেমন পড়েছি, ম্যাচিং আগে শিখেছি, যে আমরা থাকলে উত্তম পুরুষ, তুমি তোমরা থাকলে মধ্যম পুরুষ, বাকি যা কিছু থাকে তাহলে প্রথম পুরুষ। এরকম ভাবে আমাদের ম্যাচিং করতে হয় ক্রিয়াপদের সাথে। আমি থাকলে অহম গচ্ছতি তো হয় না, অহম গচ্ছামি। তুমি থাকলে ত্বম গচ্ছসি, সহ গচ্ছতি, এরকম ভাবে ম্যাচিং হয়। তো এখন এখানে ম্যাচিং এর ক্ষেত্রে আমরা কর্মবাচ্যে কি নিয়ম করেছি, যে যে ক্রিয়াপদ যেটি হবে সেটা কাকে অনুসরণ করে হবে না, কর্মকে অনুসরণ করে হবে। তাহলে এই আমাদের যে কর্মবাচ্য, এখানে কর্ম কি? এখন কর্ম হচ্ছে অহম। তাহলে এই অহমকে অনুসরণ করে যদি ক্রিয়াপদ হয়, তাহলে অহম আমাদের অহমের সাথে ম্যাচিং করালে কি দাঁড়াবে? অহম প্রয়োগ থাকলে আমাদের এদিকে উত্তম পুরুষ প্রয়োগ করতে হবে। অহম গচ্ছামি বলি, অহম গচ্ছতি তো বলি না। তাহলে এখানে অহম থাকলে উত্তম পুরুষের রূপের সাথে ম্যাচ করতে হবে। তাহলে এখানে দৃশ্যতে, দৃশ্যেতে, দৃশ্যন্তে, দৃশ্যসে, দৃশ্যেতে, দৃশ্যধ্বে, দৃশ্যে, উত্তম পুরুষের একবচনে সেব ধাতুর মতো চালালে যেমন সেবে হয়, সেই রকম অহম দৃশ্যে। সোমা মহোদয়া বুঝতে পারলেন? হ্যাঁ স্যার। আচ্ছা, কে বুঝতে পারেননি? নাহলে আমি আবার বলবো, কোনো সমস্যার কিছু নেই। যে বুঝতে পারেননি বলবেন যে স্যার আরেকবার বলুন বা কিছু। হ্যাঁ, সমস্যা নেই, কিন্তু না বুঝে এগোলে সমস্যা হবে, কারণ এই বাক্য, এইরকম ধরনের বাক্য আবার আসবে, তাহলে তখন আর বলতে পারবেন না। ওকে, বেশ। তারপরে অরুণ মহোদয়। হ্যাঁ স্যার। শিশুঃ হাসতি, এটা ভাববাচ্যে হবে। শিশুনা হাস্যতে। বাহ, শিশুনা হাস্যতে। ওকে, রাজদীপ মহোদয়। সহ খাদতি। তাহলে এখানে হবে তিন 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 নয়, উচ্চারণটা ঠিকঠাক ভাবে করুন। তিন। হ্যাঁ, তিন খাদ্যতে। বাহ, এটা কোন বাচ্চা হলো? এটা হচ্ছে ইয়ে। ওকে, প্লাবন মহোদয়। হ্যাঁ স্যার। আপনার ক্ষেত্রে আবার একটু কঠিন পড়েছে, ভেবেচিন্তে। সাহা তাম উপদিশতি, আগের মতো একটু ভেবেচিন্তে সবাই ভাবুন। সাহাটা হয়ে যাবে তেন। তোয়ামটা হয়ে যাবে তোয়াম। তম তোয়াম আছে। তোয়াম নয়, এটা তোয়াম নয়, এটা তম আছে, তম। আচ্ছা, এটা আছে।
এটা হয়ে যাবে সহ হুম তেনা সহ এটা এটা স্যার কি বললেন? উপদিশতি। হ্যাঁ, উপদিশতি, উপদেশ দিচ্ছে, উপদিশতি। উপপূর্বক, উপ উপসর্গ পূর্বক দিশ ধাতু। তাহলে উপদিশ্যতে এবার তাহলে ফুল বাক্যটা আবার বলুন। তেনা হুম সহ হুম উপদিশ্যতে। আচ্ছা, উপদিশ্যতে হবে না হবে না? ম্যাচিং হলো ঠিকঠাক? দেখে নিচ্ছি স্যার। ক্রমশ উপদিশ্যতে কর্মটা কি আছে এখন? দিশান্তে, উপদিশান্তে। এই জন্য আমি জিজ্ঞেস করলাম, তাহলে আপনি বুঝে বলেছিলেন না অবুঝে? চেঞ্জ করে দিলেন তো? ভুলটা করে দিলেন তো উপদিশ্যন্তে? না স্যার, তাহলে তো সেটা মানে বহু বচনে হয়ে যাবে, সিঙ্গুলারে হবে, মানে এক বচনেই হবে স্যার। তাহলে আগে যেটা ছিল ঠিকই তো ছিল, তাহলে চেঞ্জ আগে করতে দিলেন কেন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এটা প্রথম পুরুষের একবচনে আপনি বললেন, প্রথম পুরুষের একবচনেই হবে না অন্য পুরুষের একবচনে হবে? না, সহকে দেখে হবে স্যার। তাহলে ঠিক আছে তো? হ্যাঁ স্যার। ব্যাস, তা এত ভয় পাওয়ার কিছু নেই। ঠিক আছে মানে ঠিক আছে। আমি দেখবো যে আপনি আপনার উত্তর থেকে সরে যাচ্ছেন কিনা, মানে উত্তরটা আন্দাজে বললেন না ঠিকঠাক বুঝে শুনে বলেছেন। তো ঠিক আছে ঠিক আছে, একদম পুরো কনফিডেন্ট, হ্যাঁ ওটাই হবে। তেন সাহা উপদিশ্যতে, কারণ সাহা হয়ে গেল তেন, আর তমটা প্রথম হয়ে যাবে। দ্বিতীয় বিভক্তি ছিল প্রথম বিভক্তি হয়ে যাবে। প্রথম বিভক্তি আমরা তো পড়েছি সাহা তৌতে তম তৌতান, তাহলে তমটা প্রথমা করলে সাহা। এখানে সাহা বিসর্গ দিইনি, বিসর্গ হবে। আসলে এখানে সন্ধি করে লিখেছি, সেই জন্য বিসর্গ লোপ করে দিয়েছি। তেন সাহা উপদিশ্যতে। ওকে, আচ্ছা। এরপরে আছেন দেবস্মিতা মহোদয়া। হ্যাঁ স্যার। হুম করবে। ধূর্তः आवां बज्जयति। ধূতেন, আগে মানেটা বলুন। ও ধূর্ত ব্যক্তি আমাদেরকে, এটা কি বহুবচন আছে? আবাম, না না, দুজনকে, আমাদের দুজনকে বচ্চয়তি মানে বঞ্চনা করছে। বঞ্চনা করতে হয়। এবার চেঞ্জ করুন। ধূর্তটা তো তৃতীয়া, মানে ধূর্তেন আবামি হবে। আচ্ছা, প্রথমাই তো থাকবে। হ্যাঁ, আবাম। আবাম মানে তাহলে এটা কি চেঞ্জ হলো না? আবামটা, হ্যাঁ, আবামটা তো কর্মে তো প্রথমা বিভক্তি হবে। হ্যাঁ, তো আপনি যে আবাম বললেন ওটা কি বিভক্তি চেঞ্জ করে বললেন না যেটা আছে দ্বিতীয় আর একবচন ওটাই বললেন? মানে ব্যাপারটা হচ্ছে কি প্রথমা বিভক্তিটা। আচ্ছা ঠিক আছে, আপনি বলে নিন, তারপর প্রশ্ন করছি। আবাম বচ্চয়তে, না এটা হচ্ছে বঞ্চিয়াতে, প্রথম রূপটা হবে বঞ্চিয়াতে। এবার সেটাকে হবে কিনা ম্যাচিং করে বলবেন। বঞ্চিয়াতে, আপনি বলেছেন ধূর্তেন আবাম বঞ্চিয়াতে, এবার বঞ্চিয়াতে ম্যাচিং করে ঠিকঠাক কি হবে ঠিকঠাক ভাবে বলুন, তাহলেই হয়ে গেল। এটা উত্তম পুরুষ আছে। উত্তম পুরুষে এটা দ্বিবচন। উত্তম পুরুষের দ্বিবচন মানে হচ্ছে সেবা বহে। হ্যাঁ, সেবা বহে। তাহলে কি হবে এখানে? সেবা বহেটা হবে তাহলে বঞ্চিয়াতে, বঞ্চয়তে।
হ্যাঁ, সেবতেটা হয়েছে সেবা বহে, আর এখানে বঞ্চিয়াতে এটা তাহলে কি হবে? তাহলে বঞ্চায়তে না, সেবতে যদি সেবা বহে হয়ে যায়, তাহলে বঞ্চিয়াতে এটা বঞ্চিয়া। বঞ্চা বহে। হ্যাঁ, তাহলে এটা তো সোজা, তাহলে সেইভাবে বলুন। সেবতেটা আপনি হুম, পড়ে সেবা বহে, তাহলে এটার সেবা এরকম বহে। বঞ্চিয়াতে তাহলে কি হবে? আহ, বঞ্চা বহে। ব্যাস হয়ে গেল, একদম সোজা। ধূর্তেন আবাম বঞ্চিয়া বহে। বঞ্চা বহে। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে আবাম, এখানে যে আবামটা করেছেন, হ্যাঁ, এটা হচ্ছে কোন বিভক্তি? আবামটা হ্যাঁ, এখানে যে আবাম সেটা কোন বিভক্তির কোন বচন ছিল, আর এখানে যে আবাম সেটা কোন বিভক্তির কোন বচন? এইখানে আবামটা, ও দুটোই তো একই। হ্যাঁ, এখানে আবামটা কোন বিভক্তির কোন বচন? প্রথমেরটা প্রথমা বিভক্তির দ্বিতীয় বচন। এটা প্রথমা বিভক্তির দ্বিবচন? হ্যাঁ, তা কেন হবে? এই যে মাঝখানে যে কর্ম আছে সব জায়গায়, কর্মটা কি প্রথমা বিভক্তি হয়? না কর্মকারকে না, কোন বিভক্তি কর্ম হয়? তো দ্বিতীয়া বিভক্তি হয়। হ্যাঁ, কর্তা তাহলে তো প্রথমা বিভক্তি। তাহলে তাহলে এটা দ্বিতীয়া বিভক্তি আছে। হ্যাঁ, আম, দ্বিতীয়া বিভক্তি দ্বিবচন। হ্যাঁ, তা আর এদিকেরটা? আর সেকেন্ডেরটা হচ্ছে প্রথমা বিভক্তি দ্বিবচন। আচ্ছা, দুটো আমাদের দেখতে সমান, তাই জন্য এখানে সমান সমান লাগছে। হ্যাঁ, তাহলে আপনি যেটা বলেছিলেন না বুঝেই বলেছিলেন? না ওটা আমি ওই খেয়াল করি ওটা প্রথমা বিভক্তি হবে তো, ওটা আমি ওই জন্য বলে দিয়েছিলাম। মানে ওইটাই খেয়াল আছে, প্রথমা বিভক্তিটাই হয়। আচ্ছা, এখন বুঝতে পেরেছেন তো যে এখানে হ্যাঁ হ্যাঁ দ্বিতীয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। দ্বিতীয়া বিভক্তিটা কর্মে হয়, প্রথমাটা। হ্যাঁ, ওকে। এরপরে অতীন মহোদয়। হ্যাঁ স্যার। অহম ত্বং জানামি। হুম অহম ত্বং জানামি। জানামি মানে কি? জানাচ্ছি? জানামি মানে জানি। আচ্ছা আচ্ছা এখানে মূল ধাতুটা হচ্ছে জ্ঞা, বর্গীয় জয় আকার, জ্ঞা। আচ্ছা আচ্ছা, আমি তোমাকে জানি। হুম, তো আছে না? তো স্যার এটা হবে ময়া, হুম ময়া আহ, তম। আকার হবে না, হবে না? না, হবে না। বাহ। ময়া মায়া তম ত্বম। আহ, জানামি আহ, জা- মূল ধাতু সেই জন্য বলে দিয়েছি প্রথমেই, মূল ধাতুটা হচ্ছে জ্ঞা ধাতু, জ্ঞা। ও জ্ঞানতে। জ্ঞা ধাতু, তার সাথে ঠিকঠাক ভাবে বলুন কি যোগ হবে? আহ, জ্ঞান, জ্ঞা ধাতু, জ্ঞা ইয় হুম তে জ্ঞায়তে। হ্যাঁ, জ্ঞায়তে। হয়ে গেল, সোজা তো একদম। মূল ধাতু ইয়া যুক্ত তে, জ্ঞা ধাতু জ্ঞা তে। ব্যাস, এবার ম্যাচিং করুন। ম্যাচিং আছে ঠিকঠাক এটা? আহম, আচ্ছা, মূল ধাতু জ্ঞায়তে, কর্মকে কর্ম অনুসরণ করে মূল ধাতু জ্ঞায়তে প্রথম পুরস্কার হচ্ছে জ্ঞায়তে লভতে জ্ঞায় হে হবে স্যার। কি হবে?
সেব ধাতু হে মুখস্থ আছে? সেব ধাতু মুখস্থ আছে? হ্যাঁ সেবতে বলুন দেখি। ওই সেবতে সেবেতে সেবন্তে তারপরে সেবসে সেবেথে সেবেদ্বে সেবধ্বে। सेवध्वे सेवे सेवाहे सेवामहे এই সেব ধাতুর মধ্যে এই যে হলো এর মধ্যে কোন রূপটা হবে এখানে? কোন পুরুষের কোন বচন হবে? সেব প্রথম ধাতুরটা বের পুরুষ করে নিন, তারপরে জ্ঞা ধাতুরটা বের করবেন। আচ্ছা, প্রথম পুরুষের এক বচন হবার কথা তো। প্রথম পুরুষের একবচন কেন হবে? এখানে কর্মটা এখন কি আছে? ও হ্যাঁ কর্মটা তো আমাদের দ্বিতীয় না, কিন্তু কি করে এখানে কর্মটা কি আছে বলুন, তাহলেই বুঝতে পারবেন কর্মটা কি আছে এখানে। কোন ত্বম পুরুষ? তো ওটা কোন পুরুষ? তৃতীয় পুরুষ, তৃতীয় পুরুষ নয়, প্রথম, মধ্যম না উত্তম? সরি মধ্যম পুরুষ। তাহলে ক্রিয়াপদে আমাকে কোন পুরুষে নিতে হবে? প্রথম পুরুষ হবে তো। তাহলে কি ত্বম গচ্ছতি বলি? ত্বমের সাথে কি ম্যাচিং করাই? ত্বম যদি থাকে তাহলে তুমি তোমরা থাকলে কি আমরা প্রথম পুরুষ ব্যবহার করি? ও দ্বিতীয় পুরুষ, মধ্যম পুরুষ। মধ্যম পুরুষ। তাহলে আচ্ছা ত্বম, আচ্ছা তুমি যাচ্ছ ত্বম গচ্ছসি, এরকম তো বলি আমরা। সে হ্যাঁ যাচ্ছে, হ্যাঁ, তাহলে আমি আমরা থাকলে উত্তম পুরুষ, তুমি তোমরা মধ্যম পুরুষ, বাকি সব প্রথম পুরুষ। তাহলে এখানে কি আছে? সে হবে তাহলে সেই অনুযায়ী, তাহলে সেটা এক্ষেত্রে জ্ঞা জ্ঞা উচ্চারণটা কিরকম ভাবে হবে? জ্ঞান সে সে বতে, সে বতেটা সে বসে হলো, সেরকম জ্ঞায়াতেটা জ্ঞায় সে। জ্ঞায় আছে, ব্যাস এইটুকুই, একটুখানি ভাবলেই হয়ে যাবে। মায়া ত্বম জ্ঞায় আছে। এটা কঠিন কিছু নেই, একটু শুধু জাস্ট ভাবতে হবে। ঠিক আছে, ওকে। আর একজন অবশিষ্ট, অনির্বাণ। হ্যাঁ স্যার। আপনি বলুন। এখানে নেই তো আপনি জাস্ট মুখে মুখেই বলুন, ত্বম আসমান পশ্যতি, ত্বম আসমান পশ্যতি। তুমি, এবার মানেটা বলুন আগে, এটার মানে কি? ত্বম আসমান পশ্যতি, ত্বম পশ্যসি, আসমান পাশ্বতী, ত্বম তাই তো? আসমান পশ্যসি, ত্বম আসমান পশ্যসি। ত্বম ত্বম মানে হচ্ছে তোমাকে। ত্বম মানে তোমাকে। ত্বম আসমান পশ্যসি, কি হবে? এটা বড় করুন। আচ্ছা ত্বম, আচ্ছা আমি ত্বম আঁকা যোগ করছি এটাকে। আচ্ছা ত্বম আসমান মানে তুমি, আহ, আসমান হচ্ছে যে তুমি আহ, আমাদের সবাইকে দেখছো। ত্বম আসমান পাশ্বসি, এটাকে এবার কর্মতে করতে হবে। তো ত্বম মানে তম মানে হচ্ছে তয়া, তয়া আসমান মানে হচ্ছে বয়াম।
তয়া বয়াম হুম উম, দৃশ্যান্তে। দৃশ্যন্তে, তাই তো? হ্যাঁ, এখানে কোন পুরুষের রূপ হবে? কর্মবাচ্যে কর্মটা কোন পুরুষে আছে? কর্ম পাচ্ছে। আপনি কি বললেন? ত্বম আসমান পশ্যসি, এখানে বললেন ত্বয়া বয়ম, এতদূর বলেছেন ত্বয়া বয়ম। তাহলে এখন কর্ম যেটা রয়েছে স্পর্শসী, বয়ম, সেটা কোন আচ্ছা আচ্ছা, পুরুষে? ওটা 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 মধ্যম পুরুষে আছে ওটা। ওটা তাহলে বয়মটা মধ্যম দৃশ্যসে পুরুষ? হবে। বয়মটা মধ্যম পুরুষ? দৃশ্য বয়মটা, হ্যাঁ, না না, বয়মটা তো কোন শব্দ থেকে প্রথম এসছে? পুরুষের প্রথম পুরুষের বহু বচন ওটা। না, বয়মটা কোন শব্দ থেকে এসছে? অহম কোন শব্দ আবাম থেকে? বয়ম মানে, হ্যাঁ, হ্যাঁ, অসমত তাহলে থেকে। এরকম। হ্যাঁ, তাহলে অহম আবাম বয়ম, এই অসমত শব্দের প্রয়োগ থাকলে আমরা কোন পুরুষের রূপ নিই, কোন পুরুষের সাথে ম্যাচিং করি? উত্তম পুরুষের সঙ্গে। তাহলে এতক্ষণ ধরে প্রথম পুরুষ মধ্যম পুরুষ বলছেন, সোজা তো উত্তম পুরুষ। এবার উত্তম পুরুষ অব্দি পেরেছেন, এবার উত্তম পুরুষের কোন বচন হবে? বয়মটা, এটা আমরা কোন বচনে ছিল বয়মটা? বয়মটা বহু বচনে ছিল। তাহলে বেশ সোজা হয়ে গেল। বয়ম যদি বহুবচন হয়ে থাকে, আমরা থাকলে আমরা জানি উত্তম পুরুষের রূপ আমরা বলতে বহুবচন রয়েছে। অহম আবাম এই দুটো নেই, বয়ম আছে বহুবচন, তাহলে পুরুষের বহুবচন নিলেই কাজ কমপ্লিট। তাহলে এবার উত্তম পুরুষের বহুবচনে কি দৃশ্যাদ্বৈ। রূপ হবে? দৃশ্যাধ্বয়ে কি হবে? ওটা তো মধ্যম পুরুষের বহুবচন হলো। ও আচ্ছা, উত্তম উত্তম পুরুষের বহুবচন। পুরুষের বহু বচন, দৃশ্যান্তে। হম, ভেবেচিন্তে আগে শেপটা পড়ে যান, তারপরে তাহলে বের করতে পারবেন। সে বতে, সে বেতে, সে বন্তে তো। হুম, ওটা প্রথম পুরুষের বহুবচন হলো। সে- আমাদের চার পুরুষের বহুবচন। ও আচ্ছা, প্রথম পুরুষ মধ্যম পুরুষ, তাহলে সে বসে, সে বেথে, সে বদভে, সে বে, সেবাবহে, সেবামহে, হুম সেবামহে, হুম দৃশ্যবামহে। তাহলে সোজা জিনিস একটুখানি ভাবলেই হয়ে যাবে। দৃশ্যামহে, ত্বয়া বয়ম দৃশ্যামহে। ঠিক? হুম হুম হুম। বেশ। তো এই বাচ্য পরিবর্তন বিষয়ে আর কারোর কোনো জিজ্ঞাসা আছে? এগুলো সবাই একটু অভ্যেস করবেন। পিডিএফ আমি দিয়ে দেবো গ্রুপে, যতটা হয়েছে কেমন ভাবে করলাম এখন হয়তো সবার মনে আছে, কিন্তু এটা অভ্যেস না থাকলে ভুলে যাবেন। তখন পরীক্ষার সময় ভুলে গেলে কি করে হবে? তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। সপ্তাহ পরেই সব ভুলে যাবেন, সেই জন্য একটুখানি পিডিএফটা দেখে মাঝে মধ্যে মনে করবেন, আচ্ছা এটা কিভাবে হয়েছিল, কি নিয়মটা ছিল, একটু খেয়াল করবেন। বেশ, তাহলে বাচ্য পরিবর্তন বিষয়ে আর কোনো প্রশ্ন আছে কারোর? আচ্ছা বেশ, তাহলে আমাদের বাচ্য পরিবর্তন মোটামুটি এখানে শেষ হলো। এবার আমরা একটু শ্রবণ প্র্যাকটিস করব। আমরা একটা ছোট গল্প শুনবো সংস্কৃতে, গল্প শুনবো, তার সাথে সাথে দেখবো ইউটিউবের একটা গল্প, শুনবো দেখবো, তারপরে গল্পটা কি হয়েছে সংস্কৃত শুনে, তার সাথে এরপরে আমরা পরের পরের ক্লাসে শুধু অডিও শুনবো। এখন আমরা ভিডিও সহকারে শুনছি, শুনে বোঝার চেষ্টা করব যে কি হচ্ছে, আমরা বুঝতে পারছি কিনা শুনে। এরপরে আমরা শুধুমাত্র শুনবো, এখন আমাদের স্টেপ বলে আমরা দেখবো বটে। তাহলে এরপরে এখন আপনারা শুনবেন গল্পটা, শোনার পরে আমি গল্পের শেষে জিজ্ঞেস করব কে কি বুঝলেন, সেটা হচ্ছে তারপরে আমাদেরকে শোনাবেন যে ঠিকঠাক বুঝেছেন কিনা, শুনে সংস্কৃত শুনে বুঝতে পারছেন কিনা। তাহলে সবাই মনোযোগ দিয়ে শুনুন। অডিও শুনতে পাচ্ছেন কিনা? যদি অডিও না শুনতে পান তাহলে বলবেন, একবার শুনে নিন, দেখুন অডিও শুনতে
পাচ্ছেন কিনা? শুনতে পাচ্ছেন সবাই অডিও? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, বেশ, তাহলে এবার সব মনোযোগ দিয়ে শুনুন। তাহলে গল্পের নামটা কি দাঁড়ালো? লেখা আছে এখানে, আমি আর কিছু বলবো না, পুরোটাই আপনারা দেখবেন, তারপর আমি জিজ্ঞেস করবো গল্পের নাম কি ছিল, কি ক্যারেক্টার, ও কি করলো, সে কি করলো, গল্পটা আপনারা বুঝছেন কিনা। ওকে, এখানে গল্পের নাম দেওয়া রয়েছে, গল্প শুরু হচ্ছে, ব্যাস সবাই এবার মনোযোগ দিয়ে শুনুন। प्रथमः कूपः बुक्बक्स् नामन् समित्या अनुश्राविता सरोवरं परितः किमपि लघुराज्यम् आसीत्। एकदा अत्युष्णे ग्रीष्मे वृष्टिः न अभवत्, सरोवरः शुष्कः जातः। प्रजाः राज्ञः सकाशं च गताः। कृषकाः अवन् दीर्घकालं यावत् वृष्टिः न अभवत्, अस्माकं क्षेत्राणि शुष्कानि जातानि सन्ति। सरोवरे मत्स्यग्रहणार्थं मत्स्याः न सन्ति, कथम् आजीविकां प्राप्स्यामः इति धीवराः अपृच्छन्। गुणालिराजन् अस्मान् विपद्भ्यः रक्षतु इति पिपासिताः महिलाः शिशवः च अक्रन्दन्। जलस्य अन्वेषणाय राजा सर्वासु दिशासु चतुरः सेनापतीन् प्रैषयत्। प्रथमसेनापतिः पूर्वं सूर्योदयदिशं प्रति गतः, द्वितीयः आतपे दक्षिणं गतः, तृतीयः पश्चिमं सूर्यास्तदिशं प्रति गतः, चतुर्थः ध्रुवताराम् अन्वसरत्। ते अहर्निशम् अन्वेषयन् उपरि नीचैः च। ते सर्वत्र अन्वेषयन् किन्तु वृथा। त्रयः सेनापतयः रिक्तहस्ताः प्रत्यागताः, किन्तु उत्तरदिशं गतः सेनापतिः, यः राजानं निराशं नैव कर्तव्यमिति निश्चयेन अग्रे एव गतवान्। तत्र सः पर्वते शीतग्राममेकं प्राप्तवान्। यदा सः पर्वतस्य उपत्यकायाम् उपविष्टः आसीत्, तदा कापि वृद्धा आगत्य तस्य पार्श्वे उपविष्टा। सेनापतिः क्षितिजं दर्शयन् कथितवान्, अहं तस्मात् सुन्दरराज्यात् आगतः यत्र सम्पूर्णवर्षं वृष्टिः न जाता एव। किं त्वं जलम् अन्वेष्टुं मम साहाय्यं करिष्यसि इति। सा महिला इङ्गितेन सेनापतिम् अनुसर्तुं सूचितवती। तथैव च एकस्यां पर्वतगुहायां च नीतवती। सा अवदत्, अस्माकं देशे अपि जलं नास्ति। गुहायां हिमशङ्कून् दर्शयन्ती अवदत्, एतत् हिमम् इति, गृहाण किञ्चित्, तव देशः कदापि पिपासितः न स्थास्यति इति। सेनापतिः विशालं खण्डम् अत्रोटयत्। स्वरथे अस्थापयत् च वेगेन गृहं प्रति अगच्छत्। यावत् सः सभां प्राप्तः तावत् विशालः हिमशङ्कुः द्रवीभूय लघुके हिमखण्डे अवशिष्टः आसीत्। सभायां
केनापि कदापि हिमं न दृष्टम आसीत् सर्वे आश्चर्ये जलबीजं स्यात् इति एकः मन्त्री सहसा अवदत्। राजा जलबीजस्य शीघ्रं वपनार्थम् आदिष्टवान्। यदा कृषकाः गर्तम् अकन् तदा हिमखण्डम् अधिकम् अद्रवत्। ते झटिति तद्बीजं गर्ते अस्थापयन्, किन्तु तच्छादनात् पूर्वमेव तत् अदृश्यम् अभवत्। कृषकाः सम्भ्रान्ताः चिन्ताः जाताः। ते तत् गर्तं गभीरतरं रात्रिपर्यन्तम् अखनन् अचित्रं बीजम् अन्वेषयन् च। उषः काले राजा गर्तनिकटे सुप्तान् कृषकान् अपश्यत्। कौतूहलेन सह गर्तस्य अन्तर्भागे अपश्यत्। चकितः सः आक्रोशम् अकरोत्। जागृताः मम योग्यप्रजाः, जलबीजम् अङ्कुरितम्, गर्ते जलम् अस्ति। एवं प्रथमः कूपः रचितः। তাহলে আচ্ছা, তাহলে কে কে বুঝতে পারেননি? সোমা মহোদয়া বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে আর কে? প্লাবন মহোদয়? একটু একটু পেরেছি, কিন্তু বাক্যগুলো সব পারিনি স্যার। বাক্যগুলো কিছু কিছু এখন তো আমরা বিভিন্ন রকম প্রয়োগ শিখিনি, সবে কর্তৃপক্ষ বাচ্য কিছু শিখলাম, অনেকগুলো আমরা এখনো শিখিনি। থেকে আমাদের ইংলিশ যখন বাক্যের মানে আমরা জানি না, কিন্তু পরিচ্ছেদটা পড়ে একটা জ্ঞান করতে হবে, যেগুলো আমরা জানি যেগুলো জানি না মিলিয়ে মিশিয়ে। তো সবগুলো মিলিয়ে মিশিয়ে আপনি কি গল্পটা ধরতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, সেটা মোটামুটি বুঝতে পেরেছি। গল্পটা বুঝতে পেরেছেন, তাই তো? আর কে কে আছেন যে সবটা? সুদীপ মহোদয়? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। তোমাদের বহরমপুরের কে আছেন যে মনে হচ্ছে যে আমি বুঝতে পারিনি, একদম কম বুঝেছি? বেশ, যদি সেরকম সবাই মোটামুটি বুঝে থাকে তাহলে আমি জিজ্ঞেস করি, প্লাবন মহোদয় তাহলে কি বুঝলেন একটু বলুন তো গল্পটা। সময় আপনি বুঝেছেন তো? হ্যাঁ স্যার, মোটামুটি বুঝেছি। আচ্ছা ঠিক আছে, দেখি যদি প্লাবন মহোদয় ঠিক না পারেন তাহলে অন্যদের কাছে জিজ্ঞেস করবো। বলুন প্লাবন। কোনো এক রাজার রাজ্যে অনাবৃষ্টি চলছিল, বৃষ্টি হয়নি, আর পুকুর শুকিয়ে গেছিল, মাছ ধরতে পারছিল না, মানে জেলেরা মাছ ধরতে পারছিল না, জলের খুব অভাবের জন্য রাজামশাই বলুন গল্পটার নাম কি? গল্পটার নাম কি? কুয়া বা কূপ। গল্পের নাম কূপ? হ্যাঁ, গল্পের নাম তো কূপ নয়, মানে কূপ ঠিক আছে, তার বিশেষণ কি আছে? না স্যার, লক্ষ্য করিনি। আচ্ছা ঠিক আছে, আপনি বলুন, তারপরে অন্যের কাছে জিজ্ঞেস করবো। দেখি অন্য কারো কাছে একটু শুনে নি। তাহলে সোমা মহোদয় গল্পের নামটা কি? কুপাহা। শুধু কুপাহা? এরকমই তো মনে হচ্ছে, দেখলাম। আচ্ছা, অন্য অন্য কেউ বলবেন কি ছিল? প্রথম কুপাহা।
হ্যাঁ, প্রথমঃ কূপঃ। আমাদের মানে এটা একটা গল্প যে আমাদের পৃথিবীতে প্রথম কুয়ো কিভাবে খনন হয়েছে। কুয়ো তো আমরা খুঁড়ি, কিন্তু প্রথম কুয়োটা কিভাবে খনন হয়েছে, প্রথম কুয়ো কিভাবে আবিষ্কার হয়েছে, এই হচ্ছে তার গল্প, প্রথমঃ কূপঃ। বেশ, এবার তারপরে প্লাবন মহোদয় বলুন। তারপরে রাজামশাইয়ের 4 জন সেনাপতি 4টি দিকে গেল। তার মধ্যে 3 জন সেনাপতি বৃথা ফিরে চলে এলো। আর 4র্থ জন ধ্রুবতারার দেশে গেল। এখানে গিয়ে সে একটা প্রকাণ্ড বড় হিমশৈল মানে ওই বরফের টুকরা একটা নিয়ে এলো। নিয়ে আসে, সে খুঁজে পাচ্ছিল না, তারপর একজন বৃদ্ধ এসে তাকে উপদেশ দিল যে আমাদের দেশে জল নেই, কিন্তু এখানে বিশাল বিশাল হিমখণ্ড আছে, তুমি একটা হিমখণ্ড নিয়ে যাও, তোমাদের দেশেও আর কখনো এই জলের কষ্ট থাকবে না। হ্যাঁ, সেটাকে একটা বিশাল বরফের টুকরো দিল, হিমখণ্ড দিল। হিমখণ্ডটা সে ঘোড়াতে রথে করে নিয়ে আসছিল। নিয়ে যখন আসছিল তখন সেটা খুব একদম একটা ছোট খণ্ড অবশিষ্ট ছিল। তারা রাজা সেটা সবাই অবাক হয়ে দেখলো। তারপরে সেটাকে একটা রক্ষণাবেক্ষণের জন্য সেটাকে একটা মাটির, তারা দুটো লোক মিলে একটা গর্ত তাড়তে বললেন রাজামশাই। কেন কেন? এই হিমখণ্ডটাকে সেখানে রাখবার জন্য, যাতে করে সেটা ওই অবস্থাতে থাকে। কেন হিমখণ্ডকে ওখানে রাখলে ওই অবস্থাতে থাকতে কেন? হিমখণ্ডটা যদি ওখানে দেওয়া হয় তাহলে জল এই জায়গাটা স্যার আমার স্পষ্ট নয় যে হিমখণ্ডটা রাখলো কেন। এটাকে সে মানে রাখতে চাইছিল নাকি কুয়া তৈরি করবার জন্য রাখতে চাইছিল, এই জায়গাটা আমি স্পষ্ট বুঝতে পারিনি স্যার। বেশ বেশ, তাহলে এই জায়গাটা আমরা অন্যের কাছে শুনি। দেবস্মিতা মহোদয়া, এখানটা ঠিক কেন, কি বিষয়টা হলো এখানটাতে? ওই হিমখণ্ডটা ছোট হয়ে গেছিল, তার জন্য ওটা গর্ত খুঁড়ে রাখতে চাইছিল। কেন গর্ত খুলে রাখতে চাইছিল কেন? আচ্ছা, তাহলে দেখি কে কে বুঝতে পেরেছেন গর্ত খুঁড়ে কেন রাখতে চাইছিল, হাত তুলুন। আচ্ছা, সুদীপ মহোদয় কি বুঝেছেন? মানে স্যার ওরা ওইটা ভাবছিল যে একটা জলের বীজ। হ্যাঁ, গুড, ওকে, সেটা ভাবছিল, তো ভাববার পরে বীজটাকে যদি আর বলতে হবে না, আর বলতে হবে না, অন্যদের কাছে জিজ্ঞেস করি, সবটা বলে ফেললে অন্যদের টেস্ট করতে পারবেন। সোমনাথ মহোদয়। হ্যাঁ স্যার, কি স্যার? ওই কেন ওটা পুঁতেছিল? আমিও বুঝতে পারিনি স্যার, আমি তো হাত তুলিনি। আচ্ছা, আপনি কি বুঝেছেন সেটাই জিজ্ঞেস করছি, আপনি কি বুঝেছেন? আমি সবচেয়ে কম বুঝেছি, এটুকু বুঝতে পেরেছি যে ওই স্যার উনি যে হিমখণ্ড নিয়ে আসছিলেন সেটাও ওই প্লাবন বাবুর কথা শুনে বুঝতে পারলাম। আমি ওইটাও বুঝতে পারিনি স্যার, ওইটা ওই পুঁতবার জন্য বা ওইখানে ইয়ে করার জন্য স্যার, আমি ওইটাও ধরতে পারিনি। যত মহোদয় বললেন ততদূর অব্দি তো স্পষ্ট বললেন উনি। ব্যাপারটা হচ্ছে গিয়ে যে ওই সেই রাজ্যে বৃষ্টি টিষ্টি হয়নি, জলের খুব অভাব ছিল, তো জল অন্বেষণ করার জন্য রাজা 4 দিকে সেনাপতি পাঠিয়েছিল। 3 জন খালি হাতে ফিরে এসেছিল, আর একজন এক জায়গায় গিয়েছে, সেখানে একজন বৃদ্ধা ব্যক্তি তাকে উপদেশ দিয়েছে যে আমাদের দেশেও জল নেই, কিন্তু আমাদের দেশে এই যে বড় বড় হিমখণ্ড আছে, তুমি একটা হিমখণ্ড নিয়ে যাও, তাহলে তোমাদের দেশে তুমি এর দ্বারাই সব তৃষ্ণা মেটাতে পারবে, তোমার দেশে আর কোনোদিন জলের অভাব থাকবে না। এই যখন বলেছে, ও তখন বড় একটা হিমখণ্ড রথেতে বেঁধে নিয়ে আসছে। নিয়ে আসতে আসতে যতদিন হিমখণ্ডটা নিয়ে রাজসভায় আসলো, ততক্ষণ হিমখণ্ড গলে একদম ছোট হয়ে গেছে। এর পরের ঘটনা স্পষ্টভাবে বলতে হবে। এর পরের ঘটনা আর কে আছে যে স্পষ্টভাবে বলতে পারবে? নতুন যে আছে, যার মনে হচ্ছে যে কঠিন হতে পারে। সোমা মহোদয়, আপনি বলুন দেখি। হ্যাঁ, জানি না পুরোপুরি ঠিক বুঝেছি কিনা, ওটা মনে হলো, মানে ধারণা করছি যে ওই হিমখণ্ডটা নিয়ে কখনো এরকম জিনিস দেখেনি, তো ওরা ওটাকে ভাবলো যে ওটা একটা বীজ।
হ্যাঁ, ওটা ওরা সংরক্ষণ। হ্যাঁ স্যার। এক মিনিট একটু বলে নি যে আপনি যে এই জিনিসটা ওখানেও বলেছে যে রাজা এবং সভা মন্ত্রীরা কেউ আগে কোনোদিন বরফ দেখেনি, হিমখণ্ড দেখেনি, তাই ওই যে একদম ছোট হয়ে গেছে ওটাকে ওরা কি ভেবেছে এবার বলুন সোমা মহোদয়। ওটাকে ওরা বীজ ভেবেছিল কোনো। ওরা ভেবেছে এটা তাহলে হয়তো কোনো জলের বীজ হবে। হ্যাঁ হ্যাঁ। এই ভেবে তারা তো এবার ওইটাকে ওরা, হ্যাঁ, ওই যেরকম ভাবে বীজ পুঁতলে গাছ বেরোয় সেভাবেই ওরা ওটাকে বসিয়ে দিতে চেয়েছিল মাটি খুঁড়ে তারপরে বা সংরক্ষণ করতে চেয়েছিল। তারপরে তো ওটা স্বাভাবিকভাবেই যখন গর্তটা ফুটতে ফুটতে অনেকটা গলে গিয়েছিল, তারপর মাটি খুঁড়ে যখন ওটা দিল তখন ওটা একেবারেই গলে গেল। ওটা দেখে ওরা প্রচন্ড অবাক হয়ে গেল, ভয় পেয়ে গেল, তাহলে এত দূর থেকে আনা একটা জিনিস এত মূল্যবান সেটাও হারিয়ে গেল। ওইটার সন্ধানে ওরা কি করলো, ওই মাটি খুঁড়তে লাগলো। ওরা ভাবলো যে একদম ঠিক বলেছেন, একদম এটাই আছে, তাহলে ঠিকঠাকই বুঝেছেন, কোনো সমস্যা। ওরা ওই জলবিন্দু তো আগে দেখেনি, ওরা ভাবলো বা এটা হয়তো কোনো রেখে ছোট খুঁড়তে আরম্ভ করলো, যে গাছ রোপণ যেমন হয় একটুখানি খুঁড়ে তার মধ্যে দিতে না দিতে ওটা গলে পুরো ভ্যানিশ। ওরা যে বললো যা কোথায় গেল দিয়ে সেটা খুঁজতে খুঁজতে তার ভেতরে নেবে, খুঁড়তে 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 সেটা তো আর পেলো না, দিয়ে তারপর কি হলো। হ্যাঁ, ওরা ওইভাবে মাটির একদম গভীরে পৌঁছে গেল, যেখানে পৌঁছাতে ওরা কিন্তু জলটা দেখেনি, যেখানে পৌঁছালে জলটা এসে যায়। ওরা ততক্ষণে ঘুমিয়ে পড়েছিল পরিশ্রান্ত হয়ে। রাজা মশাই, হ্যাঁ রাত হয়ে গিয়েছিল। হ্যাঁ, তো সেই রাজ্যের রাজা তাদের স্মরণ করতে এসে সকালবেলা ভোরবেলা দেখতে পেল যে ওখানটা একটা কূপ তৈরি হয়েছে, প্রচুর জল। তিনি তখন আনন্দিত হলেন যে, কি ভেবেছে রাজা? হ্যাঁ, রাজা তখন বুঝতে পারলেন যে ওই জল বেরিয়েছে ওখানটা। আমি ওটা আর বুঝতে পারিনি। রাজা এসে কি বললো, বীজম অঙ্কুরিতম, তার মানে রাজা কি বুঝেছে? রাজা বুঝেছে তাহলে সত্যি সত্যি ওটা বীজই ছিল, ওটা দেওয়ার পরে ওই অঙ্কুরিত হয়ে জল তৈরি হয়েছে। এত যে জলের গাছ পুঁতেছিল ঠিক গাছটায় জল ধরেছে, পুরো জলে ভর্তি হয়ে গেছে। সেই জন্য রাজা সকালবেলা এসে, ওরা তো খুঁজে পায়নি কিন্তু রাজাকে বললে রাজা ধিক্কার করতে পারে, তাই জন্য ওরা খুঁড়ে ক্লান্ত হয়ে গেছে, বাইরে এসে শুয়ে পড়েছিল, যে ঘুমিয়ে গেছে। সকালবেলা রাজা এসে দেখে যে কুয়োর ভেতরে জল, তখন রাজা বাহবা দিচ্ছে, বাহ আমার প্রজারা একদম খুব ভালো কাজ করছে, তারা কালই জলের গাছ হয়েছিল, আজকে গাছে ফল ধরেছে, মানে অঙ্কুরিত হয়েছে। হ্যাঁ, তার মানে ওদের কাছে ভুলটা ভাঙলো না, ওরা ভাবলো সত্যি সত্যি জলের ওই বীজ এনেই জল হলো। হ্যাঁ, খুব ভালো। তাহলে এবার সবার কাছে স্পষ্ট? অতীন মহোদয় ঠিক বুঝেছিলেন তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা, আর রাজদীপ মহোদয়? হ্যাঁ স্যার, বুঝেছি গল্পটা। ওকে, তো এরপর থেকে আমরা একটু শ্রবণও প্র্যাকটিস করব। এরপরে লাস্টের স্টেজে গিয়ে আমরা তখন আর শুধুমাত্র অডিও স্টোরি শুনবো, তারপরে সেগুলো শুনে বলতে হবে কি বলতে চাইলো। ওকে, তাহলে আজ আমাদের এই পর্যন্তই ক্লাস রইল। পরের দিন সবাই একটু বাচ্য পরিবর্তনগুলো একটু ভালো করে অভ্যেস করে আনবেন, যেগুলো হয়েছে আগের বার তো আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, অনেকে করেননি, তো আমি পিডিএফ যতদূর করেছি সেটুকুই আবার ডাউনলোড করে দিচ্ছি, কিন্তু নেক্সট ক্লাসে আসার আগে ওগুলো একটু চেক করে আসবেন যে ঠিকঠাক, কারণ এই জিনিসটা টেকনিক্যাল বিষয়, তো যখন বুঝবেন ভালো বুঝে যাবেন, কিন্তু তারপরে একটুখানি অভ্যেস বা মনে না করলেই নেক্সট কঠিন লাগবে। 2 সপ্তাহ পরে গিয়ে তখন আর একটু বুঝতে পারবেন না যে কি হলো, সেই জন্য ওগুলো একটু দেখতে থাকবেন যে বাচ্য পরিবর্তনটা কিভাবে হলো। হ্যাঁ রাজদীপ মহোদয় বলুন। স্যার, আপনি কয়েকটা আগের বারের মতন একটু বাংলা লিখে দেবেন, তাহলে আমরা ট্রান্সলেশন করে নেবো বাচ্য পরিবর্তনের। ঠিক আছে, আমি কয়েকটা দিচ্ছি। আসলে আমি আগের পাঠালাম কিন্তু আমাকে কজন পাঠিয়েছে, 2-1 জন মাত্র পাঠিয়েছে, বেশি লোক কাজ করে পাঠায়নি। ঠিক আছে, তবু আমি কয়েকটা অল্পই কাজ করে দিচ্ছি, সবাই করার চেষ্টা করবেন। বেশি বাক্য দিচ্ছি না, একদম অল্প। আমি তোমাকে জানি আর আমি তোমাকে জানতে চাই। হ্যাঁ,
তাহলে মানে তাই জিজ্ঞেস করছেন? হ্যাঁ, তাহলে আমি তোমাকে জানি, এটা তো আমরা শিখেছি, অহম ত্বাম জানামি। আর আমি তোমাকে জানতে চাই, এই যে জানতে চাই, খেতে চাই, লিখতে চাই, এইরকম প্রয়োগগুলো এখনো আমরা শিখিনি। এর জন্য আমাদের তুমুন প্রত্যয় শিখতে হবে, ওটা আমরা শিখবো আর একটা দুটো ক্লাসের মধ্যে শিখবো তুমুন প্রত্যয়। তখন ওখানে হবে তুমুন প্রত্যয় করে যার শেষে তুম তুম থাকবে, খাদি তুম, লিখি তুম, চলি তুম। হ্যাঁ, খাদি তুম গাচ্ছামি মানে খেতে যাচ্ছি, চলি তুম গাচ্ছামি মানে হাঁটতে যাচ্ছি, এরকম তুম লাগাতে হবে। তো জানতে মানে জ্ঞা ধাতুর সাথে তুমুন করলে জ্ঞাতুম। এবার ইচ্ছা করছি, ইচ্ছা তো আমরা জানি, ইচ্ছতি ইচ্ছতা ইচ্ছন, তাহলে অহম ইচ্ছামি। ওই যে জানতে, তার জন্য জ্ঞাতুম, তাহলে অহম ত্বাম জ্ঞাতুম ইচ্ছামি। ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক। আচ্ছা, আর কারোর প্রশ্ন? ওকে, তাহলে আমরা নেক্সট দিন দেখি কিছু একটা ভালো জিনিসই ধরবো। শুভত আমার অন্য কিছু প্রত্যয় হয়নি। হ্যাঁ, গীতা যদি একটা চ্যাপ্টার আমরা করতে পারি, কিছু জোকস পড়তে হবে, জোকস হয়নি, দেখি কিছু পরের দিন কোনটা ধরা যায়। আচ্ছা, তাহলে আমাদের এই ক্লাস এই পর্যন্তই রইলো। পরের দিন মোটামুটি এই টেকনিক্যাল একটু কঠিন বিষয় ছিল, তো এটা একটুখানি সবাই অভ্যেস করে আসবেন। কঠিন নয়, কঠিন হচ্ছে মনে না রাখলে, নেক্সট একটু অভ্যেস না করলে, না দেখে রাখলে শেষে এটা কঠিন মনে হবে। কারণ একটা বাচ্য পরিবর্তনের মধ্যে ওই নিয়মগুলো মনে রাখতে হচ্ছে, 3টে শব্দরূপগুলো মনে রাখতে হচ্ছে, যখন এই শব্দ মিক্সড করে বাচ্য পরিবর্তন আসছে, সেই ক্ষেত্রে একটুখানি মনে না রাখলে কঠিন মনে হতে পারে। ওকে, ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই। সবাইকে শুভরাত্রি। পরের ক্লাসে তাহলে আবার আমরা আসছি। ঠিক আছে, শুভরাত্রি সকলকে, রাখছি।